ওকে, লাইভ হয়ে গেছে। তো নমস্কার, শুভ সন্ধ্যা। মহারাজ দরবারের পক্ষ থেকে আরো একটি লকডাউন আড্ডা নিয়ে আমরা চলে এসেছি আজকে রবিবারের এই জমজমাট সন্ধ্যায়। এবং আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদেরকে আলাদা করে আলাপ করে দেওয়ার কিছুই নেই। কারণ আমাদের সঙ্গে প্রথমেই যিনি রয়েছেন প্রাক্তন ফার্স্ট ক্লাস 200টারই বেশি ম্যাচ খেলেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে, প্রাক্তন বাংলার ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। এবং থ্যাংক ইউ। তার সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট প্রদর্শনের সঙ্গে যুক্ত সুপ্রদীপ গাঙ্গুলী আমাদের সঙ্গে রয়েছেন। এবং বর্তমান ক্রিকেটার আমাদের সঙ্গে রয়েছেন ঋত্বিক রয় চৌধুরী। তো তোমাদের সকলকেই আমাদের এই শোতে স্বাগত। এবং প্রথমে একটা কমন কোয়েশ্চেন তোমাদের সবার জন্যই, সৌরজিৎ স্যার তোমার থেকে শুরু করছি। যে এখন তো লকডাউন কমপ্লিটলি বলা চলে না, এখন একটা সাপ্তাহিক লকডাউন চলছে। তো এই সাপ্তাহিক লকডাউনের দিনগুলো কেমন কাটছে তোমার? অবভিয়াসলি আছে, আমরা এই নিউ নর্মাল যেটা চলছে এটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। কারণ যে যে একটা ফেজ গেছে, যে যখন আমরা পুরোই গৃহবন্দী ছিলাম তখন সেটা একটা খুব ডিপ্রেসিং ফেজ আমাদের সকলেরই গেছে, বাট তখন কোনো উপায়ও ছিল না। দ্যাট ওয়াজ ভেরি নেসেসারি সেই সময়। আর সেই সময়টা কাটিয়ে আস্তে আস্তে সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে, মানুষ আবার কাজে বেরোচ্ছে, রাস্তায় বেরোচ্ছে। তো ওয়ারিং মাস্ক, মেনটেনিং ফিজিক্যাল ডিস্টেন্স, হাত স্যানিটাইজ করা, এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে আমরা রপ্ত করছি এবং করে এবং চেষ্টা করছি একে অন্যের সাথে যত পারে মিলিত হতে পারে চেষ্টা করে, মানে সবাই একে অন্যের সাথে মেলার চেষ্টা করছি ডিস্টেন্স মেনটেন করে। এটা সময় লাগবে কিন্তু বাট এই মুহূর্তে এটাই হচ্ছে করণীয়, সেটাই করার চেষ্টা করছি। তো বাট আস্তে আস্তে মানুষ লাইফ ট্র্যাকে আসার চেষ্টা হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, তো সুব্রজিৎ দা তোমার কাছে একই প্রশ্ন, কেমন কাটছে তোমার এই সাপ্তাহিক লকডাউন? আমারও সেম সৌরাশিসের মতো। আমার অফিস শুরু হয়ে গেছে, ফ্যাক্টরি শুরু হয়ে গেছে। তো ওই সব সোশ্যাল ডিস্টেন্স আর নর্মস মেনেই আমাদের নর্মাল লাইফে ফিরতে হবে। নর্মাল লাইফে না ফিরলে খুব আমাদের ফিউচারটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো ওই জন্য সবাই সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, এই 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 যে লাইফটা আমাদের হয়ে গেছে সেই নিয়েই আমাদেরকে এগিয়ে পড়তে হবে। তো সেইভাবেই আমরা এখন চলছি আর কি। ঋত্বিকটা একই প্রশ্ন তোমার কাছে। হ্যাঁ, আমাদের তো নতুন নর্মাল যেটা আছে নিয়ম ফলো করেই চলতে হবে সবাই। ইফ ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক, কিন্তু ইউ হ্যাভ টু রেসপেক্ট নিউ রেগুলেশনস যা আছে। দায়িত্ব পালন করে রেসপন্সিবলি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কাজ করতে হবে। পার্সোনালি আই এম রিকভারিং ফ্রম নি সার্জারি, তো আমাকে এক্সারসাইজ করতে হচ্ছে। দৌড়াদৌড়ি আমি যেখানে করছি ওটা তো প্রবলেম নেই, বিকজ খোলা জায়গা, ইটস ভেরি প্রাইভেট আমি যেখানে যাচ্ছি। কিন্তু জিমে যেতে হয়, আর জিম অফিসিয়ালি রিওপেন করেছে। দায়িত্ব মেনে সবাই দায়িত্ব পালন করেই নিয়ম মেনে চলছে, সেটা দেখে ভালো লাগছে। বাট দ্যাটস দ্য লিস্ট ইউ ক্যান ডু। ইটস নট লাইক আমরা কিছু স্পেশাল করছি, কারোর জন্য কোনো উপকার করছি। তো ভালো লাগলো দেখে যে সবাই রেসপন্সিবলি ইজ মুভিং ফরওয়ার্ড আন্ডার দ্য নিউ নর্মাল। অফকোর্স আমি জানি সবাই তো করছে না হয়তো, বাট লার্জ পার্সেন্টেজ যদি করে খুব ভালো। আমরা অন্যদের পজিটিভলি যদি ইনফ্লুয়েন্স করতে পারি, বিকজ উই হ্যাভ টু রেসপেক্ট ইট অ্যান্ড বি রেসপন্সিবল অ্যাজ সিটিজেন্স। তো ওটাই, কাজ করতে হলে করো, প্লিজ করো, ইটস ইম্পর্টেন্ট, কিন্তু নিয়ম মানাটা ইজ অ্যাজ ইম্পর্টেন্ট ইফ নট মোর দ্য নিউ নর্মাল, যেটা প্যাটসিদা বলছিলেন। আচ্ছা ঋতিকা, তোমার কাছে একটা প্রশ্ন। এই যে করোনা যেভাবে এফেক্ট ফেলেছে প্রত্যেকটা ফিল্ডেই ফেলেছে, তো ক্রিকেট ফিল্ডেও বিশেষভাবে ফেলেছে, কারণ এখন ইন্ডিয়াতে ক্রিকেট হচ্ছে না, যদিও আইপিএল বাইরে। তো এটা এই যে আন্ডার 23 বা আন্ডার 19 ক্রিকেটারদের কতটা এফেক্ট করছে এটা, মানে মাঠে গিয়ে যে প্র্যাকটিস করার ব্যাপার যেগুলো রয়েছে, এটা কতটা এফেক্টেড? আমি মনে করি যে যত একটু বয়স কম যাদের, আই থিঙ্ক ওদের জন্য এই সময়টা কোপ করা ওয়াজ মোর ডিফিকাল্ট। I think it's easier when you are a little more mature, and that comes with age, যে acceptance of reality, and then just ঠান্ডা মাথায় to see the best possible what you can do in any given situation। ওটার জন্য একটা সার্টেন বয়সের পরেই আসে ওই ম্যাচুরিটিটা। একটু যারা কম বয়স, টিনেজার বা ইভেন আন্ডার 23, আমি যখন 2-3 বছর আগে যদি এই ফেজটা আসতো, আমি খুব বিরক্ত হয়ে যেতাম নিশ্চয়ই খুব তাড়াতাড়ি, যে খেলতে পারছি না, বাইরে যেতে পারছি না। আমরা সবাই খুব এক্সাইটেড থাকি যে কখন গিয়ে বলস মারবো, বোলিং করব, ফিল্ডিং করব, মাঠে টাইম কাটাবো।
ওই সুযোগটা যখন পাওয়া যাচ্ছে না আমার জন্য, এখন তো ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট, কিন্তু ইফ আই পুট মাই সেলফ একটা আন্ডার 19 ছেলের জায়গায়, কঠিন সময় তো ছিলই, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের দেখতে হবে আমরা যে যাই আছে আমাদের কাছে, গ্র্যাটিটিউড থাকলে এই জিনিসগুলোই যথেষ্ট। তো ইফ ইউ হ্যাভ আ রুফ ওভার ইয়ার হেড, ফুড অন দ্য টেবল, ফ্যামিলি আছে, যদি আমি জানি এইগুলো অনেক কারোর কাছে নেই, কিন্তু যদি গ্র্যাটিটিউড থাকে আর হোয়াট এভার উই হ্যাভ ক্যান বি ইনাফ, ওটাই আমি বলতে চেষ্টা করছি। তো এখানে ফ্যামিলির রোলও আসে কি যদি একটু বাচ্চা ছেলে মেয়েদের বুঝিয়ে শান্ত করে টু মেক ইট বেস্ট পসিবল ফর দেম। আমার তো মনে হয় প্যাটসিদা আর সন্টাইদার খুব কঠিন হয়েছে বিকজ দে হ্যাভ ইয়াং কিডস অ্যান্ড ইট মাস্ট হ্যাভ বিন সো ডিফিকাল্ট ফর দেম। So I can understand similar things under 19, under 16 cricketerদেরও বা any athlete for that matter, they must have gone through tough phase just because ওই maturity level থাকে না যে reality accept করব আর শান্ত মাথায় understand করব যে larger more important things are at stake. তো এখন তো আস্তে আস্তে জিনিসপত্র নর্মাল হচ্ছে, বাট আই এম শিওর ইনিশিয়ালি মার্চ থেকে যখন লকডাউন হয়েছিল খুব কঠিন সময় গেছে ওখানে, বাট that's where family comes in handy and guidance of parents, and I hope দুটো প্যারেন্ট আপনার সঙ্গে বসে আছে তো ওরা বেটার বলতে পারবেন। আর আমার তো এটাই বক্তব্য যে 2-3 বছর আগে যদি এটা আমার সঙ্গে হতো আমিও এত ভালোভাবে হয়তো ডিল করতে পারতাম না, আমিও বিরক্ত হতাম একটু। তো ওটাই একটু টেম্পারামেন্ট সবারই টেস্ট হয়েছে, তো এটাই বলবো। But at the same time, more important things were at stake than just cricket or any sport for that matter. আচ্ছা, তো আমরা এবার দর্শকদের থেকে কিছু প্রশ্ন নেব। তো এক্ষুনি একটা প্রশ্ন পেলাম, এটা সুব্রদীপ দা তোমার কাছে একটা প্রশ্ন এসেছে, একজন করছে আমাদের দর্শক, যে আমার একটা প্রশ্ন সুব্রদীপ দার কাছে, বাড়ির ছেলে সৌরভ গাঙ্গুলি থেকে বিশ্বের এক রোল মডেল সৌরভ গাঙ্গুলি হয়ে ওঠাটা খুব কাছ থেকে দেখেছো তুমি, তার স্ট্রাগলটাও দেখেছো, তো সেই মুহূর্তগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করো খুব ভালো লাগবে। সৌরভ গাঙ্গুলি অবশ্যই একটা বিরাট বড় ফাইটার। আমরা যখন ক্রেগ চ্যাপেলের ইনসিডেন্ট আমরা দেখেছি, যখন ও পারফর্ম করা সত্ত্বেও বাদ পড়ে গেছিল, কিন্তু কোনো সময় ওর মনোবল ভেঙে যায়নি। সিচুয়েশন পুরো সকালবেলা আমরা তখন উঠে ট্রেনিং করতে যেতাম, বিকেলবেলা আবার ট্রেনিং করতাম, প্র্যাকটিস করতাম। সৌরাশিস জানে, সৌরাশিসকে ডেকে পাঠাতো বোলিং করবার জন্য, লক্ষ্মীকে ডেকে পাঠাতো বোলিং করার জন্য, শিবশঙ্কর পাল, রণদেব সবাইকে বোলিং করে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে ফাইট করে নিজের জায়গা, নিজের মাইন্ডসেট যে আই অ্যাম স্টিল গুড টু প্লে অ্যাট দিস লেভেল, এই ফাইট ম্যাক এবং করে উনি কিন্তু ফেরত এসছেন। মানে উনি একটা মানে বেসিক্যালি ওনাকে নিয়ে আপনি যদি দেখেন, উনি একটা যে কোনো ইয়াংস্টারের জন্য একটা লার্নিং, ইয়াংস্টার কেন যে কোনো মানুষের জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স আর কি। ওনার থেকে শেখার আমাদের প্রচুর জিনিস আছে, কি করে লাইফে আপস অ্যান্ড ডাউনসকে হারিয়ে যখন ডাউন অ্যান্ড আউট তখন কি করে ফেরত আসতে হয়, এটা সৌরভ গাঙ্গুলির থেকে ভালো আর কেউ আমাদের শেখায়নি এই ভারতবর্ষে। তো সুরজিৎ, আমি তোমার কাছে আসছি। 200টিরও বেশি ম্যাচ তুমি খেলেছো ফার্স্ট ক্লাস ক্রিকেটে, কিন্তু তোমার ইকোনমি রেট যদি আমরা দেখি সেটা 3 রানেরও কম, মানে প্রত্যেক ওভারে তুমি 3 রানেরও কম দিচ্ছ। তো কিভাবে এটাকে মেনটেন করতে তুমি, বা তোমার সাকসেসের পেছনে কি রহস্য? কিভাবে মেনটেন করা নয়, লাইক ইটস আ প্র্যাকটিস। মানে তোমাকে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে গেলে যেটা মিনিমাম সব থেকে প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাজ আ বোলার, অ্যাজ আ স্পিনার, যে তোমার লাইন লেন্থ তাই লাইনটা তোমার কন্ট্রোল থাকা উচিত। That is the prime, that is the মানে minimum object or minimum thing that you should have in your armory to play first class cricket. তারপর যত দিন যাবে, তারপর তোমার ভেরিয়েশন, তোমার এক্সপিরিয়েন্স, এভরিথিং এর সঙ্গে যুক্ত হবে। বাট যেটা একদম মানে যেটা বেস, যেটা হচ্ছে সব থেকে মানে যেটাকে বলা একদম মানে বেসিক, যেটা সেটা হচ্ছে তোমার লাইন অ্যান্ড লেন্থ। সো অ্যান্ড দিস থিং, যে লাইন অ্যান্ড লেন্থটা আসে অবভিয়াসলি থ্রু প্র্যাকটিস, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস, সিঙ্গেল উইকেট বোলিং। সো ইন দ্যাট সেন্স আমিও প্র্যাকটিস করেছি প্রচুর, অ্যান্ড আই ওয়াজ ফরচুনেট এনাফ যে সেই প্র্যাকটিসটা আমার খেলায় রিফ্লেক্ট করেছে।
when I was ম্যাচে যখন বোলিং করতে হবে অ্যাকুরেট এনাফ কি আমার যা ফিল্ড থাকতো বা আমার বা ক্যাপ্টেন যেটা আমার থেকে ডিমান্ড করতো এটা আমি চেষ্টা করি ডেলিভার করার। কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, লঙ্গার ফরম্যাট অফ দ্য গেম, তো লং ডিউরেশন অফ দ্য গেম। তো এইখানে তোমাকে সবসময় কিন্তু ইউ হ্যাভ টু গেট দ্য ব্যাটসম্যান আউট। এখানে কিন্তু মানে অনেক সময় ওয়ানডে ক্রিকেট বা টি-20 কি হয়, ব্যাটসম্যান অনেক সময় বেশিরভাগ দেখা যায় যে এখানেও ফার্স্ট ক্লাস ক্রিকেটও হয়, বাট ওটা ওয়ানডে বা টি-20 বেশি হয় যে ব্যাটসম্যানরা দেখা যায় অনেক সময় শর্টস খেলতে গিয়ে চান্স নিতে গিয়ে তোমাকে আউট হচ্ছে। কিন্তু ডেজ ম্যাচ ক্রিকেটে তোমাকে ব্যাটসম্যানকে আউট করতে হয়। ফর দ্যাট ইউ হ্যাভ টু বি অ্যাট দ্য ব্যাটসম্যান অল দ্য টাইম। তো সেই জিনিসটা করতে যদি যত বেশি পারবে সেটা কিন্তু তোমার ইকোনমি রেটের উপর রিফ্লেকশনটা তোমার পড়বে। কারণ তার মানে হচ্ছে কি তুমি ব্যাটসম্যানকে একটা জায়গায় আটকে রাখতে পেরেছো, এবং আটকে রাখতে রাখতে তখনই ইউ উইল মেড হিম ডু দ্য মিস্টেক অর ইউনো, তখন সে মিস্টেক কমিট করবে। তো সেটা হয়তো আমি কিছুটা করতে পেরেছিলাম বলেই হয়তো আমার ইকোনমি রেটটা আফটার সো মেনি ম্যাচেস হ্যাজ ডাজন্ট গন আপ সো ওয়ে। বাট একটা এট দ্য সেম টাইম আমি এটাও বলি, অ্যাট টাইমস যদি তোমাকে সময় থাকে, আমি জাস্ট 2 মিনিট বলতে চাই আরো, যে হ্যাঁ, সেই একদম, একদম। যত যেমন ইকোনমি রেটের সঙ্গে তোমাকে উইকেট টেকিংও অ্যাজ আ বোলার, তোমার যখন তুমি এতদিন খেলছো তোমার উইকেট নেওয়ারও একটা রেসপন্সিবিলিটি থাকে। ইন মাই কেস আমি তোমাকে বলি, যখন ইনিশিয়াল স্টেজে আমার আই ওয়াজ আ জেনুইন উইকেট টেকার, বাট তারপর যখন আমার কেরিয়ারের লাস্ট 5-6 বছর উইকেটে একটা ড্রাস্টিক্যালি চেঞ্জ আছে ক্রিকেটে, আমি জানি সন্তাই সেটা জানবে, রাজ এখন সেটা জানে, তখন একটা কনসেপ্ট আছে যেখানে অনেক বেশি উইকেটে ঘাস থাকা শুরু করে। তখন আমি যেটা বললাম, তখন একটা অ্যাজ আ বোলার আমার রোল অনেক পাল্টে যায়। তখন দ্যাট টাইম, তখন লাস্ট 5-6 বছর অফ মাই কেরিয়ার আই ইউজ টু বোল মোস্টলি অন দ্য গ্রিন টপ। দেন আই ওয়াজ দ্য অনলি লোন স্পিনার আমি বেঙ্গলের হয়ে খেলতাম, জাস্ট বিকজ হ্যাঁ অবভিয়াসলি আমি খারাপ ব্যাটিং করতাম না বলে আই ইউজ টু ব্যাট এট নাম্বার 8। তো তখন আমার জব হতো কি টু বোল 15-20-15-12-15 ওভার ইন এ ডে, যেখানে আমি ফাস্ট বোলারদের রেস্ট দিতে পারি, অ্যাট দ্য সেম টাইম আই ক্যান কন্ট্রোল দ্য রান। উইকেট যদি একটা দুটো পেলাম তো সেটা ভালো। তো সেইটাও আমাকে করতে হয়েছে। দো আই অ্যাজ আ বোলার আই অলওয়েজ লাভ, হয়তো তুমি 10 ওভারে, স্মল এক্সাম্পল, 10 ওভারে ইউ অলওয়েজ ওয়ান্ট টু গিভ 30, 35, 40 রান, তার সঙ্গে যদি 3টা উইকেট পাও। কিন্তু কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার জবটা হচ্ছে 10 ওভারে তোমাকে 15 থেকে 20 রানের বেশি তুমি দেওয়া যাবে না, এবং ইন দ্যাট বার্গেন তুমি যদি একটা দুটো উইকেট পাও সব থেকে ভালো হয়। তো এই রোলটা অনেক সময় প্লে করতে হয়েছে, দো ইটস আ ভেরি টাফ রোল টু প্লে, বাট সিচুয়েশন যেরকম ডিমান্ড করেছিল লাস্ট কিছু বছরে অফ মাই কেরিয়ার, তো আই হ্যাভ টু প্লে দ্যাট রোল অ্যাজ ওয়েল। ওকে। তো সুব্রজিৎ দা, আমি তোমার কাছে আসছি এবার। আমরা খুব ভালো একটা প্রশ্ন পেয়েছি এখানে, যে বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে এখনো পর্যন্ত দাদার কাজগুলোকে আপনারা কিরকম ভাবে দেখছেন? সবার কাছেই আছে প্রশ্নটা। তো আমি প্রথমে তোমার কাছ থেকে জানবো, যেহেতু তুমি প্রশাসনের সঙ্গে যুক্ত আছো ক্রিকেটের, তো তাই তোমার থেকেই জানতে চাইবো। আহ, আমার মনে হয় আউটস্ট্যান্ডিং, কারণ কি যেটুকুনি সময় পেয়েছে এবং তার মধ্যে আমাদের লকডাউন হয়ে গেছে, তা সত্ত্বেও আমরা যদি শুরু করি এসেই পিঙ্ক বল টেস্ট, যেটা ম্যাসিভ হয়েছে, মানে আমরা অ্যাজ আ ইডেন গার্ডেন্সে আমরা দেখেছি দর্শক ভর্তি, মানে আমরা মানে কেউ ভাবতে পারেনি যে এইরকম একটা রেসপন্স আসবে, এরকম একটা আইডিয়া মাথা থেকে বেরিয়ে সেটাকে এত বড় একটা ইন্ডিয়া বাংলাদেশ, এটা যদি আমি ভাবতাম যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আছে সবাই দেখবে, ইন্ডিয়া বাংলাদেশে ইডেন গার্ডেন্স প্যাক্ট 3 দিন ধরে, টিকিট সোল্ড আউট, টিকিট পাওয়া যাচ্ছে না আফটার সাকসেস। তারপর আমি যদি আজকে আইপিএল দেখি, যখন সবকিছু বন্ধ, হ্যাঁ, কেউ খেলার কথা ভাবছি না, সেখানে কিন্তু বিসিসিআই প্রিপারেশন নিয়ে আইপিএল কে দুবাইতে নিয়ে গিয়ে সেটাকে আজ হোস্ট করছে। ইট স্পিক্স ভলিউমস অফ হিজ অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। এবং মানে একটা ভালো জিনিস করা, মানে আই ওয়ান্ট টু ডু সামথিং গুড ফর ক্রিকেট অ্যান্ড ফর এইটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর উনি দেখিয়েছেন। উনি বেঙ্গল ক্রিকেটেরও যখন প্রেসিডেন্ট ছিলেন, বেঙ্গল ক্রিকেটকে লিপস অ্যান্ড বাউন্স চেঞ্জ করে দিয়ে গেছেন, আমাদের অনেক জিনিস ফরম্যাট করে দিয়ে গেছে, যেটা আজকে আমরা যে আজকে রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছি তার কিন্তু ফলাফল হচ্ছে সৌরভ গাঙ্গুলির একটা যে ভিশন 2020 হয়েছিল, সিমিলারলি আরো চেঞ্জেস এনেছে বিসিসিআইতেও। বিসিসিআইতে এই শর্টার ফরম্যাটে উনি যা করেছেন ইজ আউটস্ট্যান্ডিং। উনি যদি সুপ্রিম কোর্ট ওনাকে সুযোগ দেন
আর আরো 3 বছর এ করার সুযোগ দেন, আপনি দেখবেন বিসিসিআই উইল বি রান ইন আ ভেরি ভেরি ডিফারেন্ট ম্যানার, এতদিন যেটা যেরকম ভাবে হয়, অ্যান্ড মানে উই উইল হ্যাভ আ হিউজ সাকসেস ইন বিসিসিআই। ঋত্বিকদা, আমি তোমার কাছে আছে একটা প্রশ্ন নিয়ে যে, আহ, ভারতীয় ক্রিকেটের তুমি যেহেতু ভবিষ্যতের একটা মুখ, এখন যেহেতু ভারতীয় ক্রিকেট পুরোপুরি বন্ধ, যদিও আইপিএল শুরু হলো এখন, আজ মানে সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, তো এটা কতটা পজিটিভ একটা ভিউ তোমার কাছে, যে আইপিএল শুরু হচ্ছে, ভারত খেলা শুরু হবে, এটা কতটা পজিটিভ? খুবই বেশি। আর এক্ষুনি সন্টাইদা বলছিলেন কিভাবে এটা করা হয়েছে। অল ক্রেডিট গোজ টু দ্য বিসিসিআই টিম লেড বাই আর ভেরি ওন সৌরভ স্যার। কতগুলো ইয়াংস্টারও ইনফ্যাক্ট আমার চেনাশোনা, ইভেন ফ্রম বেঙ্গল অ্যান্ড ইভেন আউটসাইড অফ বেঙ্গল, সো মেনি ইয়াংস্টার্স যারা অপশনে পিক হয়েছিল বেঙ্গল থেকে। অফকোর্স উই ওয়ার ইন দ্য টিম বাস যখন আমরা শাহবাজ এবং ঈশানের খবর পাই। তো যখন প্যান্ডেমিক হলো আর আইপিএল একটা খুব বড় কোয়েশ্চেন মার্ক হয়ে গেছিল কখন হবে, যদি হবেও কিনা। I was really feeling bad for my contemporaries যারা youngster চান্স পেয়েছিলেন, not only from Bengal as I said, বাইরেরও অনেক চেনাশোনা ছিল চান্স পেয়েছিল। তো ওদের জন্য খুবই বেশি ভালো লাগছে। ওদের সঙ্গে যোগাযোগও হয়েছিল আফটার উই গট নিউজ যে আইপিএল হবে। দে অলসো আর লুকিং ভেরি মাচ ফরওয়ার্ড টু ইট। Even as players like me who are not part of the IPL, it's a big positive আমাদের জন্য যে cricket is back, Indian cricket is back, and IPL is it's like a festival. কিন্তু more importantly, it is the out of all the leagues across the world, IPL একটা অন্য লেভেল, এটা সবাই মানে। And we are all very proud of this IPL thing. As an Indian, we are all very proud of it. As a cricketer, তো খুবই বেশি গর্ব আমরা ফিল করি। তো এটা যে হতে পারছে, ঠিক আছে ইন্ডিয়াতে হচ্ছে না, বাট ডোমেস্টিক ক্রিকেট ইজ অলসো গোইং টু স্টার্ট ভেরি সুন, নভেম্বর থেকে প্ল্যানিং আছে। তো আইপিএল হ্যাড টু বি নাম্বার ওয়ান প্রায়োরিটি। ভেরি গুড নিউজ দ্যাট ইট ইজ হ্যাপেনিং। আর পজিটিভ তো শর্ট মানে আন্ডারস্টেটমেন্ট, ইট ইজ আ হিউজ পজিটিভ that cricket is getting underway, and all the credit goes to the fantastic BCCI team. And I'm not surprised. Saurav sir is president. He's always been a leader, fantastic leader, playing days a bolo. After that, his role with Bengal cricket, and now as the boss of BCCI. I think onar ekta line amar sob shomoy mathay ashe ki I may not be right all the time, but no one can doubt my effort. Eta onari bola line, and just goes on to show omni ki attitude niye uni je kono task take up karen. And he is a role model, always will be, and I think he's always going to live his life as a leader, because that is when he is at his best. আচ্ছা, আমি ঋত্বিকদা সৌরশীদার কাছে একটা প্রশ্ন নিয়ে যাবো সৌরভ গাঙ্গুলি রিলেটেড, যে আমাদের একজন দর্শক করছে যে সৌরভ গাঙ্গুলিকে মানুষ হিসেবে কেমন লাগে, এমন কোনো ঘটনা বা এমন কোনো মেমোরিজ যেটা তোমরা শেয়ার করবে আমাদের সঙ্গে। ঋত্বিকদা এবং সৌরশীদার কাছে শুভজিৎদার কাছে কোন প্রশ্ন নিয়ে যাবো আমরা। তো প্রথমেই আমি ঋত্বিকদা তোমার থেকেই জানবো যে কোনো মেমোরিজ তোমার সাথে সৌরভ গাঙ্গুলি যেটা তুমি শেয়ার করবে, অ্যাজ এ হিউম্যান বিং সৌরভ গাঙ্গুলি কেমন তোমার কাছে? ওনার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। একবার তো যখন ভিশন 2020 স্টার্ট হয়েছিল, ওয়ান অফ মাই ফার্স্ট ইন্টারঅ্যাকশনস ওয়াজ যখন উনি নেটসে ব্যাটিং দেখতে এসেছিলেন। অ্যান্ড ওই দিন আমার মনে আছে আই ওয়াজ হিটিং দ্য বল ভেরি ওয়েল। তো হি হ্যাড আ ফিউ থিংস টু সে, গুড পজিটিভ থিংস। পরের দিন নেটসে স্টান্স নিয়ে একটা কথা বলেছিল। তো ক্রিকেট নিয়ে আমার ওনার সঙ্গে কথা হয়েছে। ইনফ্যাক্ট আন্ডার 23 ইন্ডিয়া খেলতে যাওয়ার আগে 10 মিনিট ওনার সঙ্গে পেয়েছিলাম, তখনও খুব বিউটিফুলি এক দুটো ট্যাকটিক্যাল জিনিস বুঝিয়েছিলেন মাইন্ডসেটের দিক দিয়ে আমাদের। সো আই হ্যাভ বিন লাকি টু ইন্টারঅ্যাক্ট উইথ হিম অনেকবার ক্রিকেট মাঠে, ওনার অফিসে অ্যাট সিএবি, অ্যান্ড উই স্পোকেন অ্যাবাউট ভেরিয়াস অ্যাসপেক্টস অফ দ্য গেম। আর তো মেমোরি আমার অমনি কিছু নেই, আমার অনেক ফন্ড মেমোরিজ আছে, আর খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আমি ওনার থেকে তুলেছি যেটা আমি ফরএভার মনে রাখবো। কিন্তু what I would like to share about Saurav sir is when he's talking, he has that effect on me, at least I'm sure he has on other people also, যে আমার তো মনে হয় কি জাস্ট কথা বলুক আমি শুনতে থাকবো, আমি একদম স্পঞ্জ মোডে ঢুকে যাই।
যে even the great another great we have the good fortune of working with VVS Lakshman. তো লক্ষ্মণ স্যার, সৌরভ স্যার এরা যখন কথা বলে আমাদের সঙ্গে, আমি তো অন্য দুনিয়াতেই চলে যাই। মানে আমি অত মন দিয়ে জীবনে পড়াশোনাও করিনি এক্সামের আগে, কারণ ওরা এত সুন্দরভাবে কথা বলে। আই জাস্ট ফিল লাইক ভাই, ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি, পে অ্যাটেনশন। আমি তখন একদম জোনড আউট থাকি। সো মেমোরি অমনি কিছু আমি শেয়ার করবো না, আমার অনেক ভালো ভালো মেমোরিজ আছে ওনার সঙ্গে। When he came to Eden Gardens, when under 23 team had qualified for the final, আমরা বিদর্ভাকে পেছন থেকে এসে হারিয়েছিলাম। চারটে সেশন বাকি ছিল, আমরা লিড কনসিড করে ফেলেছিলাম, but we got them all out in a few overs and chased down 100 odd runs. He had come to meet me and meet the whole team, but he had a word with me for a good 10-15 minutes. তো অনেক এমনি সুযোগ পেয়েছি, আরো হোপফুলি পাবো, কারণ ওনার সঙ্গে টাইম কাটানো আর কথা বলা ইজ প্রাইসলেস। কিন্তু আমি যেটা বললাম, উনি যেভাবে কথা বলেন আমার শুধু মনে হয় আমি শুনতে থাকি। আই হোপ সামডে। আচ্ছা, কোনো কারণে হয়তো একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে ঋত্বিকদের। তো আমি সুভাষিস দা তোমার কাছে আসছি একই প্রশ্ন নিয়ে, যে সৌরভ গাঙ্গুলি মানুষ হিসেবে কেমন লাগে তোমার, এবং কোনো বিশেষ মুহূর্ত যেটা তুমি সবার সাথে শেয়ার করো। না দেখো, মানুষ হিসাবে মানে সারা আজকে তুমি যদি বলো যে সারা বিশ্বে বাঙালিকে যত লোক গর্বিত করেছে, তাদের মধ্যে নিঃসন্দেহে হি ইজ ওয়ান অফ দেম। সুতরাং যেটা আমরা সকলেই জানি যে আজকে বাঙালি মানেই, আমরা জানি সত্যজিৎ রায়, বাঙালি মানেই যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সৌরভ গাঙ্গুলি, তাদের মধ্যেও সেই 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 জায়গায় নিজেকে নিয়ে গেছে, যারা বাঙালিকে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি দিয়েছে, বাঙালিকে একটা পূর্ণ উচ্চতায় নিয়ে গেছে। আর তুমি যেটা বললে, যেটা রিগার্ডিং হিম, উনি কেমন লোক, বা আমার সাথে ওনার মেমোরি, বিকজ ইটস আ লং জার্নি। তো এখানে একটা দুটো মেমোরিকে তুলে আনা খুব ডিফিকাল্ট। তবে একটা ছোট্ট কথা, আমার মানুষকে যেরকম একটু আগে যেমন ঋত্বিক বলছিল যে হ্যাঁ, যখন ওয়েন দিস গ্রেট স্পিচ না, যখন এরা যখন এই গ্রেট লোকেরা যখন কথা বলে, তখন যে 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 সেই সমস্ত পরিস্থিতিতে যে খুব ভালো শ্রোতা, সে সব থেকে বেশি লাভবান হয়। কারণ তুমি যত অ্যাবজর্ব করতে পারবে, যত বেশি শুনতে পারবে, দিনের শেষে তুমি সব থেকে বেশি এনরিচ হবে, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ আগামী দিনে ভবিষ্যতে এগুতে। তো ইনফ্যাক্ট আই ওয়াজ ফরচুনেট এনাফ যে আমার জীবনে অনেকটা, এখনো পর্যন্ত অনেকটা সময় আমি ওনার সাথে কাটাতে পেরেছি। অ্যান্ড মাঠের বাইরে, হোটেলে, ইনফ্যাক্ট কলকাতাতেও অনেকটা সময়, যেটুকু সময় এখন যে বলবো, যেটুকু সময় মানে কাটাতে পেরেছি। আর ফরচুনেট আমার। আর তুমি যদি বলো ফন্ড মেমোরিজ, কেমন মানুষ, মানুষ হিসেবে আমরা সকলেই জানি খুবই সফট স্পোকেন। সব থেকে বড় কথা হচ্ছে, যেরকম সন্টাই একটু আগেই বলছিল, যে কোনো কঠিন পরিস্থিতিতেই বিচলিত হয় না, ভেরি অপটিমিস্টিক, ভেরি পজিটিভ। অ্যান্ড হি ইজ সামওয়ান, যে দেখো একজন ভালো ডাক্তার কে জানো, যে শুধু একটা অবভিয়াসলি রোগকে ডায়াগনোস করা একটা বিরাট বড় একটা দিক, সেটাও করা একটা যেমন একটা খুব বড় কাজ। অ্যাট দ্য সেম টাইম রোগটাকে ডায়াগনোস করে সেটাকে কি সলিউশন, সেটা কিরকম ভাবে সেরে উঠবে, সেটাও যে সেটা রাস্তা বাতলে দেওয়াটাও একটা বিরাট বড়, মানে একটা আমার আরো বড় দিক। সৌরভ গাঙ্গুলি সামওয়ান, যে তোমার কোনো সমস্যা হলে সেই সমস্যাটাকে যেমন শোনেও, অ্যাট দ্য সেম টাইম হি উইল ট্রাই টু, সেটা একটা প্রবলেমের একটা সময় একটা সমাধান বার করার চেষ্টা করে, সেটাই কিন্তু ইজ হেল্প পিপল। আর আমার তুমি হ্যাঁ বল রাজ প্লিজ। না না, তোমার কথা সন্টাইদার কথার সঙ্গে আমি দুটো পেলাম। মানে আই থিঙ্ক সন্টাইদা যেটা একটা বললো, সেলফ বিলিফ and Patsida optimism. I think Saurav sir is the shesh kotha, epitome of self-belief and optimism. These two characteristics, I think he defines it 101%. Absolutely. তোমাদের দুজন থেকে একটা কিউ নিয়ে আমার মাথায় আসলো। না, এই ধরনের লোককে তুমি সব থেকে যেটা এদের যে মানে অজানা যেটা দিক, আমার মনে হয় এটা অজানা দিক নয়, এটা যদি তুমি মানুষটাকে ভালোভাবে লক্ষ্য করো, এটা তুমি মানে স্লট দ্যাট সামনে থেকে টিভিতে বলো বা যে কোনো ভাবে তাকে ফলো করো, তুমি একটা জিনিস তাকে বুঝতে পারবে, এই ধরনের মানুষরা না যে কোনো পরিস্থিতিতেই খুব অবিচল থাকে। when they achieve success, great success, তখনও যেরকম থাকবে, তখন when they are কোনো কারণে হয়তো একটু এদিক ওদিক হয়, তখনও তুমি দেখবে না কোনোভাবে বিমর্ষ হয়ে পড়ে, ভেঙে পড়ে, দেন তো লিভ আ ভেরি স্টেবল লাইফ, যেটাকে দেখলে তুমি যেমন তাকে তুমি বুঝতে পারবে না যে হোয়াট ইজ গোয়িং থ্রু দ্যাট মাইন্ড, তার মাইন্ডে কি চলছে, তার মনের ভেতরে কি চলছে, এটাই যে গ্রেটনেস একটা গ্রেট লোকের। আর রিগার্ডিং আমার সম্বন্ধে আমার একটা কথা, আমার জীবনে আমার প্লেইং ডেজ এর কথা আমি বলি, আর্লি ডেজ আমাকে খুব হেল্প করেছিল, যখন আমি
একটা ম্যাচের মধ্যে খেলা চলছে, রিগার্ডিং একটা ম্যাচ আমরা খেলছি against কর্ণাটকা কলকাতায়, এবং সেই ম্যাচটায় আই ওয়াজ বোলিং সিন্স মর্নিং টু টি। আই ডিডন্ট গেট উইকেট, আমি উইকেট পাচ্ছিলাম না, বাট আমি বল করছিলাম একটা লেগ মিড লাইন ধরে, সারাদিন বল করে যাচ্ছিলাম, ব্যাটসম্যান খেলে যাচ্ছিল। তো হি ওয়াজ দেয়ার, দ্য স্লিপসে ছিল, কিচ্ছু বলেনি আমাকে। টিতে যখন আমি ফিরছি তখন আমাকে একটা জিনিস বললো, কি কতবার বোলিং করলি? আমি বললাম যে এতবার বোলিং করলাম। কত রান দিলি? এত রান দিলাম। উইকেট কটা হলো? না উইকেট এখনো একটা হয়নি। কারণ আমাকে একটা কথাই বলেছিল, তখন আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেকগুলো ম্যাচ খেলাই মোটামুটি হয়েছে। আমাকে বললো, দেখ এই ভালো লেভেল অফ ক্রিকেটে ডের ম্যাচে তুই যদি ব্যাটসম্যানকে আউট করতে চাস, ইউ হ্যাভ টু বোল আউটসাইড দ্য অফ স্টাম্প। সো দ্যাট, এই ছোট্ট কথাটা আমি টি এর পরে সে বলও করলাম আউটসাইড দ্য অফ স্টাম্প বিটুইন, যেখানে আমি সকাল থেকে টি পর্যন্ত বল করে একটাও উইকেট পাইনি, আর টি থেকে এন্ড অফ দ্য ডে ওই সময় হয়তো আমি 7-8 ওভার স্পেল করলাম, সেখানে আমি 3টে উইকেট পেলাম। অ্যান্ড দ্যাট, এই মাথায় জিনিসটা এমনভাবে ঢুকে গেছিল যে ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস মানে মাই লাইফ অ্যাজ আ অফ স্পিনার হ্যাজ চেঞ্জ। কি আমি এটুকু জানি যে ঘুম থেকে উঠে বা রাত্রে শুতে যাওয়ার আগে একটা জিনিস, আমি ঘুম থেকে মাঝখানে যে আমার মাঝ রাস্তা উঠে যদি কেউ বলে অ্যাজ অ্যান অফ স্পিনার তোমার লাইন কোথায় হবে, আমি ঘুমের ঘরেও হয়তো বলবো লাইন হবে অফ স্টাম্পের বাইরে। তো এই জিনিসটাকে ইনফ্লুয়েন্স যে আমাকে করেছিল, অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ এই ধরনের গ্রেটরা না, তাদের কথার মাধ্যমে, তাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে দে উইল কনভিন্স ইউ, and they will convince you to do the things that will give you they will take the best out of you. That is the greatness of the man. তো এই ধরনের গ্রেটরা, এই যে আমরা যে কথা বলি যে টু গেট দ্য বেস্ট আউট অফ দ্য প্লেয়ার, টু গেট দ্য বেস্ট আউট অফ দ্য ম্যান, এটা বলা খুব সোজা, কিন্তু হাউ টু গেট ইট এটা কিন্তু তারা জানে। সেই জন্যই তারা গ্রেট হয়, তারা যারা রাজ বলো তারা মোটিভেটর হয়, পিপল বিকাম আ স্পঞ্জ when they talk. So that's what the man is. আচ্ছা, তো সুব্রজিৎ দা, তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার, যেটা হচ্ছে সুবীর দা আমাদের আম্পায়ার যিনি, উনি করছেন যে হোয়াট ইজ দ্য ফিউচার কোর্স অফ অ্যাকশন অফ লোকাল ক্রিকেট? লোকাল ক্রিকেট দেখো, আমরা অলরেডি বিসিসিআই থেকে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসছে, যেটাতে আমরা ওয়ার্ক করছি, করে আমরা কারেন্ট সিচুয়েশনটাকে মনিটর করছি, অ্যান্ড উই আর গেটিং আওয়ারসেলভস রেডি। আমরা অলরেডি আমাদের 8টা যে কাভার্ড গ্রাউন্ডস আছে, ইডেন গার্ডেন্স, যাদবপুর, সেগুলোর উইকেটস রেডি হয়ে গেছে। খুব শিগগিরই আমরা ময়দানের উইকেটগুলো রেডি করতে স্টার্ট করব। তার অলরেডি আমরা করেছি একটা, সবাই গিয়ে চেক করেছে, কিউরেটররা গেছিল, তাদের একটা রিপোর্ট জমা দিয়েছে, সেটা নিয়ে আমরা রেডি হচ্ছি। অ্যাজ সিচুয়েশন নর্মালাইজ হলে ভ্যাকসিন আশা করছি যে আমাদের হচ্ছে বাই এন্ড নভেম্বর বা ফার্স্ট বিগিনিং অফ ডিসেম্বর ভ্যাকসিন এসে যাবে। যদি ভ্যাকসিন এসে যায়, দেন আমরা যদি পেয়ে যাই, তো উই উড ভেরি সুন স্টার্ট দ্য লোকাল লিগস। ভ্যাকসিন ছাড়া লোকাল লিগ স্টার্ট করা একটু ডিফিকাল্ট হবে, বাট অ্যাজ সুন অ্যাজ ভ্যাকসিন যদি এসে যায়, আমরা এখানে ব্যাকডোরে আমরা সব প্রিপারেশনস নিয়ে নিচ্ছি, যাতে আমরা অ্যাজ সুন অ্যাজ আমরা করব, আমরা কিন্তু উই উইল স্টার্ট। বেঙ্গল ক্রিকেট উইল সুন স্টার্ট। বেঙ্গল ক্রিকেট আমাদের বেঙ্গল ক্রিকেট উইল সুন স্টার্ট, কিন্তু hopefully local cricket, as soon as the vaccine is there, local cricket will also start. এটা কি sometimes just a question, the vaccine, is it mentioned in the SOP of whatever BCCI যেটা আমরা রিসিভ করেছি, আর না? না SOP যেটা রিসিভ করেছি সেটা is only telling us the standard operations to start training that's and what I thought. practice facility, but as for local cricket, we are banking on the vaccine to start, and or else if the situation improves drastically by end of October or beginning of November, we will take a call accordingly. But আমাদের তরফ থেকে ব্যাকডোরে ব্যাকগ্রাউন্ডে যা প্রিপারেশনস নেওয়া, আমরা সেই কাজগুলো স্টার্ট করছি। Fair. To resume local cricket. Yes, fingers crossed. Fingers crossed. আচ্ছা, আমাদের আরো একজন দর্শক সৌরশিস দার কাছে প্রশ্ন করেছে যে দাদা যখন ব্যাট ফেজে ছিল, তখন নেটে তোমাদেরকে কেমন বল করতে বলতো, মানে কিরকম তোমাদের সঙ্গে প্র্যাকটিসটা করতো দাদা তখন? তখন যখন দাদি যখন আবার কামব্যাকের জন্য প্রস্তুতি নিচ্ছে, সন্টাই করলো কিছুক্ষণ আগে, ওয়ার্কিং ভেরি হার্ড ইন দ্য মর্নিং, সকালবেলা মানে আমাদের জিমে এসে
প্রচুর ট্রেনিং করতো, মাঠে জেমসলং মাঠে গিয়ে দৌড়তো, ইডেনে দৌড়তো, এবং তারপর একটু রেস্ট নিয়ে আবার ব্যাটিং করা শুরু করতো দুপুর থেকে। তখন আমরা যারা বোলিং করতাম তাদেরকে দেখো এন্টায়ার, আমরা যারা বেঙ্গল বোলিং স্কোয়াডে আমরা বোলিং করতাম, আমি, লক্ষ্মী, রণদে, ম্যাকো, ডিন্ডা। তো অবভিয়াসলি দ্য কোয়ালিটি অফ বোলিংটা খুব ভালো ছিল। তো উই জাস্ট বোল স্পেসিফিক কিছু না, আমরা সকলেই ডিফারেন্ট ডাইমেনশনের বোলার। তো আমরা উইল বোল টু আওয়ার বেস্ট। আমরা চেষ্টা করতাম সৌরভ গাঙ্গুলিকে বোলিং করা মানে টু গেট দ্য বেস্ট আউট অফ ইউ। তো সেরকম ভাবে আমরা নিজেদের সেরা প্র্যাকটিসটাই সবসময় দেওয়ার চেষ্টা করতাম। এন্ড আই এম শিওর দ্যাট হেল্প দাদি, যে তারপর আমরা জানি যে দাদি নিজেও সেটা একদিন স্বীকার করেছিল যে তিনি কাম ব্যাক করে আসার পর লাস্ট 17 ম্যাচে ক্রিকেটে তিনি যে ব্যাটিং করেছেন, প্রবাবলি দ্য বেস্ট অফ হিজ লাইফ। ইটস এ হিউজ কমপ্লিমেন্টস ফর আস অ্যাজ ওয়েল, কি তারা ওই সময় দাদিকে যখন বোলিং করেছিলাম, তারপরে গিয়ে হি হ্যাজ ব্যাটেড সো ওয়েল অ্যান্ড অ্যাচিভ সো মাচ। তো মানে অবভিয়াসলি ইটস আ গ্রেট থিং। আমরা স্পেসিফিক কিছু করতাম না, আমরা আমরা একটা সন্তাই বললো আওয়াজ আফটার আওয়াজ প্র্যাকটিস করে গেছি। অ্যান্ড তাতে আমাদের যেমন আমার সৌরভ গাঙ্গুলিকে যদি তুমি দিনে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা বোলিং করো, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে অ্যাজ আ বোলার আমাদের কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় পৌঁছে গেছিল। তো সেটা আমরা দেখেওছি আমাদের 2006 সালে যে রঞ্জি সিজন হয়েছিল, সেখানে তুমি ফাইনালে সচিন টেন্ডুলকারকে দুবার আউট করেছিলে। তো সেই এক্সপেরিয়েন্সটা তোমার কেমন ছিল? হ্যাঁ, অবভিয়াসলি। তো এটা মানে ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স অফ মাই ক্রিকেটিং ক্যারিয়ার তুমি বলতেই পারো। কারণ ফার্স্ট অফ অল দ্যাট ওয়াজ মাই নট অবভিয়াসলি সচিন টেন্ডুলকার এগেনস্টে খেলা ইটসেলফ ইজ অ্যান অনার, টু শেয়ার দ্য সেম গ্রাউন্ড উইথ ক্রিকেটস গড। আমার কাছে সেটা একটা বিরাট বড় ব্যাপার। আমরা যখন ম্যাচের আগের দিনও আমরা মজা করে আলোচনাও সব করছিলাম বন্ধুরা, যে যদি যে সচিনকে আউট করবে তার সেলিব্রেশনটা কিরম হবে। আমি বুঝতে পারিনি যে আই উড বি দ্যাট ফরচুনেট গাই। তো বাট দিনের শেষে এটাই বলতে পারি, কারণ আউট করার পর সেলিব্রেশন করার মতো মানে কি বলবো দৃষ্টতা বা ঔদ্ধত্য আমি দেখাতে পারিনি। আই ওয়াজ ভেরি নর্মাল। অ্যান্ড না অবভিয়াসলি আমার জীবনের যদি কিছু আমার জীবনের সেরা মুহূর্ত ক্রিকেটিং ক্যারিয়ারে বাঁচতে হয়, তো আমার একটা কথা এখন মনে হয়, আমি ফার্স্ট ইয়ার অফ মাই ক্রিকেটিং ক্যারিয়ার আমি আজহারউদ্দিনকে চেন্নাইতে বোল্ড করেছিলাম। দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক বল, আই স্টিল রিমেম্বার দ্যাট বল। আর অফকোর্স in my cricketing career to get Sachin Tendulkar right thrice, definitely the very memorable thing that I can remember. Not the most memorable thing, I must say. একদম। আচ্ছা সুব্রদীপ, তোমার কাছে একটা প্রশ্ন আছে যে অ্যাজ আ ফ্যামিলি মেম্বার সৌরভ গাঙ্গুলি কেমন, আমাদের একজন দর্শক জানতে চাইছে। দারুণ। দাদা হিসেবে তো কি বলে তুলনাই হয় না। আমরা সবাই জানি মানুষ হিসেবে এত বড় প্লেয়ার, কিন্তু দাদা হিসেবেও মানে যখন যেখানে গাইডেন্স লাগে, কোনো ডাউন বা বা তোমার কোনো কিছু অ্যাডভাইস লাগে, হি ইজ অলওয়েজ দেয়ার। মানে ইউ জাস্ট নিড টু টেক্সট হিম অর যে আমি এটা বুঝতে পারছি না বা এটাতে কিরাম করে করতে, হি ইজ দেয়ার ফর ইউ। মানে ফ্যামিলি মেম্বার হিসেবে হি ইজ দ্য ফার্স্ট ওয়ান টু বি দেয়ার টু হেল্প ইউ। আর মানুষ হিসেবে তো কথাই নেই, এত বড় মানুষ সে তো, যারা ওনার সাথে থেকেছে মানে 84 খুব লং টাইম কাটিয়েছে খেলার মাঠে, এবং মানে আউটস্ট্যান্ডিং পার্সন। মানে উনি হচ্ছেন, মানে আমি আপনাকে বলবো একটা মানে আমরা যেমন হিস্ট্রি জিওগ্রাফি পড়ে শিখি, উনি হচ্ছেন সেই রকমই একজন, মানে একটা সাবজেক্ট যাকে পড়ে সারাক্ষণ শেখা যায়। মানে মানুষটাকে তুমি যত করবে তত শিখবে। মানে উনি হচ্ছেন শেখার ভান্ডার আর কি। আচ্ছা ঋত্বিকদা, তোমার কাছে একটা প্রশ্ন আমাদের একজন দর্শক করেছেন যে দুটো ম্যাচ খেলার পর যখন ইনজুয়ার্ড হয়ে ক্রিকেট ছিটকে গেছিলে, ঋত্বিক কি মনে হচ্ছিল তোমার? তো Yeah, initially, of course, I was upset. Ektu combination of negative emotions, honestly. In the moment, upset, a little frustrated, angry, everything. আমরা ম্যাচটাও হেরে গেছিলাম দুদিনে। আমি অনেক অত সিজনের শুরু থেকে রঞ্জি ট্রফি লাস্টে হচ্ছিল, আফটার T20 and বিজয় হাজারে ট্রফি, I was not
in the best space going into Ranji Trophy because আমরা মুশতাক আলী ট্রফিতে ভালো খেলিনি, বিজয় হাজারেতে আমরা কোয়ালিফাই করিনি. The whole team, including myself, had to show a lot of character to recharge and go into Ranji Trophy with a fresh mindset. অনেক ক্যারেক্টার দেখিয়েছিলাম আমরা. আমি প্রথম দুটো ম্যাচ খেলিনি কিন্তু আমি জানতাম আমার সুযোগ আসবে. I prepared very well. তো a lot of hard work went behind it and then debutটা rain curtailed match ছিল কিন্তু 50 not out was a very satisfying debut. Going into it I also was very confident কারণ আমরা যে পরিশ্রম করেছিলাম after the white ball tournaments আমি জানতাম যে I am in the zone যা হবে ভাই মানে I was feeling good and I of course helping team's cause was a great feeling. Then second match itself একদম উল্টো হলো. I mean আমি যতক্ষণ ব্যাটিং করছিলাম আমি খুব শান্ত, আমি খুব ভালো একটা জোনে ছিলাম. যা ইনিশিয়াল নার্ভস ছিল ফার্স্ট ম্যাচের উপর দিয়ে বেরিয়ে গেছিল. সো আই ফেল্ট লাইক আ টোটাল প্রো যখন আমি 40-3 ব্যাটিং করতে নামি সেকেন্ড ম্যাচে মনোজদার সঙ্গে. আই ওয়াজ এনজয়িং ইট. আমার ভেতর থেকে ফিলিংটা ছিল কি আই গট দিস, কারণ আমি রেডি ফর দিস. মনোজদা ছিল উল্টো দিকে উইচ হেল্প. অ্যান্ড দেন ডিজাস্টার স্ট্রাক. আই মিন যখন আমার ওই রানিং বিটুইন দ্য উইকেটে লাগলো ইট ফেল্ট লাইক অ্যান এক্সপ্লোশন. আমি তখনই জানতাম যে কিছু বাজেই হয়েছে. তো যখন আমি ফাইন্ড আউট করলাম ইভিনিং এ যে সার্জারি লাগবে, আই এম মিসিং আউট অন দ্য সিজন, আমি খুব অ্যাজ আই সেড ইমোশনস নেগেটিভ ইমোশনস এসে গেছিল অনেক. বাট দেন অ্যাগেন দ্যাট ওয়াজ টেম্পোরারি. আমি খুব তাড়াতাড়ি নিজেকে রিকুপ করে রিয়ালিটি অ্যাকসেপ্ট করলাম, went into surgery with a positive frame of mind যে I can overcome this. By that time Bengal team Ranji Trophy যে ক্যাম্পেইন ছিল আমাদের ব্যাক অন ট্র্যাক হয়ে গেছিল. হায়দ্রাবাদকে আউটরাইট হারালাম. আমরা লাস্ট দুটো লিগ ম্যাচ ফ্যান্টাস্টিক খেললাম against Rajasthan and Punjab to go through the quarters. So the fact that Bengal team was playing well, it helped me feel better. কিন্তু the thought of missing out পুরো Ranji Trophy এ বছরের whatever was left, I felt pretty shattered and একটু upset more than anything else. But then again I think surgery পরে I dealt with it very well. February onwards I was in a good place. Bengal team was playing well, which helped. And then I've always been someone who tries to see the best in every situation and try and live in the moment, enjoy the other gifts of life. So much to be grateful for, right? So that's where I was. But initially, yes, I felt bad and sad and hurt, but that was very temporary. I moved on very quickly and always looking with a lot of optimism and a lot of positivity. Jai Hook na kehna. আচ্ছা সুব্রতীক দা, তোমার কাছে একটা প্রশ্ন আমাদের আরো একজন দর্শক যেটা জানতে চেয়েছেন যে কোন ইনিংসটাকে তুমি সৌরভ গাঙ্গুলির কোন ইনিংসটাকে টপ করবে, যেটা কামব্যাক 51 নট আউট ইন अगेंस्ट সাউথ আফ্রিকা or লর্ডসের টেস্ট ডেবিউতে যে সেঞ্চুরি, ওইটা, এই দুটোর মধ্যে কোনটাকে তুমি টপ করবে? দুটোরই নিজস্ব একটা ইম্পর্টেন্স আছে. লর্ডসটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ইনিংস, কারণ সেটা সৌরভ গাঙ্গুলি বানিয়েছে. আজকে আমরা যে সৌরভ গাঙ্গুলিকে দেখছি ওই লর্ডসের ইনিংস কিন্তু সেটাকে বানিয়েছে. মানে সেই ইনিংসটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের মানচিত্র বদলে দিয়ে চলে গেছে. তাই আমি মনে করি ওটা একটা সবচেয়ে বড় ইনিংস. যেটা 51 করেছে সেটা তো ডেফিনেটলি ওনার নিজের জন্য যে আই এম স্টিল গুড অ্যাট দিস লেভেল সেটা নিজেকে করেছে. বাট আমার মনে হয় লর্ডসের 100টার কোনো কম্প্যারিজন হবে না. মানে আমার মনে হয় সৌরভ গাঙ্গুলিও কেউ জিজ্ঞেস করলে সৌরভ গাঙ্গুলি লর্ডসের ওই 100টা উড বি এট দ্য টপ অফ দ্যাট লিস্ট. আমার মনে হয় ইভেন ব্রিসবেনে যে 100টা করেছিল এগেইনস্ট অস্ট্রেলিয়া, আমার মনে হচ্ছে দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য টপ ইনিংস. আরো একটা প্রশ্ন যেটা তোমার কাছে, সেটা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি মানসিকভাবে আর পাঁচটা বাঙালির থেকে ঠিক আলাদা কোথায়? ওই মনোবল,
ফাইটিং করার স্পিরিট, কাউকে মানে আমি বি আর ইকুয়ালস, এই যে আজকে ইন্ডিয়ান টিমকে যে ফাইট করা শিখিয়েছে, মানে আমরা আগে বাইরের মাঠে গিয়ে জিতবো, বা আমরা উই ইউজ টু বি আ ভেরি ব্যাড ভিজিটিং টিম, এই যে জিনিসটা সৌরভ গাঙ্গুলি এনেছে, একটা আয়রন ম্যান টিম, আজকে যে ইন্ডিয়ান টিম আমরা দেখছি, এটার কিন্তু সৌরভ গাঙ্গুলি জিনিসটাকে, মেন্টালিটিটাকে এনেছে। মানে এই জন্যে সৌরভ গাঙ্গুলি সবার, মানে বাঙালি হিসেবে নয়, সবার থেকে ডিফারেন্ট। এই যে অ্যাটিটিউড, আজকে এই লর্ডসে জামা ঘোরানোটা, এটা একটা স্টেটমেন্ট ছিল। হ্যাঁ, যে আপনারা যা খুশি তাই করতে পারেন না, আপনি ওয়ানডেতে এসে জামা খুলে ঘোরাতে পারেন না, ইট ওয়াজ আ স্টেটমেন্ট সৌরভ গাঙ্গুলি দিয়েছিল। তো সৌরভ গাঙ্গুলি এই মানসিকতার লড়াই করো। হ্যাঁ, উই আর নো ইনফিরিয়ার টু এনিবডি, এই জিনিসটা কিন্তু আজকে সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ান টিমে ইনস্টিল করে দিয়ে চলে গেছে, এবং আমাদের সবার মধ্যে এটা ইনস্টিল করে দিয়ে চলে গেছে। আজকে আমরা ইন্ডিয়ান ক্রিকেটকে বা যে ফর্মে দেখছি, তার বিরাট অংশ সৌরভ গাঙ্গুলির এই ইনস্টিল, মানে এই বিলিফটা ইনস্টিল করে। একদম। আচ্ছা, সৌরশিস, আমি তোমার কাছে আসছে একটা প্রশ্ন নিয়ে, যে বাংলার ক্রিকেটকে কিভাবে পুরো, মানে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় ছড়িয়ে যাবে, যারা যদি দর্শক জানতে চাইছে প্রত্যেকটা জেলা থেকে ইডেনে এসে মানুষ খেলা দেখবে, কিভাবে সম্ভব? বাংলার, সরি তুই প্রশ্নটা আরেকবার করো। একদম, যে বাংলার ক্রিকেটকে মানে পুরো বাংলায়, গোটা বাংলায় কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, মানে প্রত্যেকটা জেলা থেকে মানুষ এসে এখানে খেলা দেখবে, এরকম এখন তো দেখো, এখন যেটা, এখন সন্টাই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে, তো অবভিয়াসলি আমরা এটাও জানি এখন কিন্তু বাংলা ক্রিকেট কিন্তু সারা, মানে নট অনলি খালি কলকাতা ইডেন গার্ডেন নেই সীমাবদ্ধ নেই, এখন বাংলা ক্রিকেট কিন্তু বিভিন্ন প্রান্তে বাংলা ছড়িয়ে পড়েছে। মানে আমরাও যখন খেলেছি, আমরা শিলিগুড়িতে গিয়ে খেলেছি, আমরা চন্দননগরে গিয়ে খেলেছি, আমরা চুচুড়াতে গিয়ে খেলেছি, আর এখন তো আমাদের ভালো ভালো মানে মানে ফার্স্ট ক্লাস লেভেলের স্টেডিয়ামও হয়ে গেছে, বারাসাতে হয়ে গেছে, অনেক প্রচুর জায়গা বাংলা ক্রিকেট চারিদিকে ছড়িয়ে পড়ে, যেমন তার রিফ্লেকশন হচ্ছে এখন বেঙ্গল ক্রিকেটে কিন্তু প্রচুর ছেলে আসছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে, and they are doing well, under 19, under 16 লেভেলে, under 23 লেভেলে, অনেক দূর প্রত্যন্ত গ্রাম থেকে ছেলেরা আসছে, যেখানে তাদের সিএবি তাদের পুরো সারা বছরের দায়িত্ব নিচ্ছে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদেরকে ভালোভাবে তাদের 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 আপব্রিঙ্গিংটা দেখাশুনো করা, সমস্ত কিছু টেক কেয়ার সিএবি করছে, এবং এই রেসপন্সিবিলিটিটা নিয়েছে বলেই কিন্তু আজকে বাংলা ক্রিকেট সারা, মানে শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ নেই, সারা বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এবং তুমি যদি দেখো, এবং সেই জন্যই কিন্তু আজকে বেঙ্গল ক্রিকেট লাইফ ইজ অন হাই, মানে আজকে বেঙ্গল ক্রিকেটের প্রত্যেকটা টিমে প্রত্যেকটা জায়গার ছেলে আছে বাংলার, এবং তারা দে আর কনফিডেন্ট এনাফ। সব থেকে বড় কথা, বেঙ্গল ক্রিকেটে দে হ্যাভ গিভেন the Bengal setup, the entire administration gave them the feeling যে হ্যাঁ তুমিও ইউ আর আ পার্ট অফ দিস সাইড, অ্যান্ড ইউ আর অলসো, তুমিও কন্ট্রিবিউট করতে পারো এই বেঙ্গল টিমকে আগে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে কনফিডেন্স তাদের মধ্যে ইনজেক্ট করা হয়েছে, যে টিম ম্যানেজমেন্ট থেকে হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থেকে হোক, এটা কিন্তু একটা বিশাল বড় দিক। তো সেই জন্যই কিন্তু এই ছোট ছোট শহরের ছেলেরা, অনেক দূর দূরান্তের ছেলেরা, অনেক গ্রামের ছেলেরা এসে এই সেটআপে নিজেদের খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে, এবং দে স্টার্ট পারফর্মিং ফ্রম ডে ওয়ান। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব ছোট্ট করে, যে শুধু ছেলেরা নয়, এই আমাদের তুমি জানবে যে আমাদের উমেন্স ক্রিকেট কিন্তু খুব ভালো করছে, এবং এই লকডাউনে এমন একটা সিচুয়েশন হয়েছিল যখন আমরা সবাইকে মনিটরিং করছিলাম, যে 23 কিরম ভাবে প্র্যাকটিস করছে, রঞ্জি ট্রফি প্লেয়াররা কিরম ভাবে প্র্যাকটিস করছে, উমেন্স ক্রিকেটাররা কিরম ভাবে প্র্যাকটিস করছে, তখন এটা দেখা গেছে যে উমেন্স ক্রিকেটারদের কয়েকজনের কাছে প্র্যাকটিস করার বা করার যে কিছু কিছু জিনিস, বেসিক জিনিসগুলো নেই, সেবি কিন্তু সেটা সেপারেটলি কিনে তাদেরকে গিয়ে প্রোভাইড করে দিয়ে এসছে, মানে উইচ ইজ মানে এবং অনেকেই আছে উমেন্স ক্রিকেট থেকে, তারা কিন্তু অ্যাকচুয়ালি জেলা থেকে আসছে, উমেন্স ক্রিকেট কিন্তু খুব একটা শহর থেকে আমরা দেখতে পাই না। তো তাই জন্যে মানে সিএবি এবং এটা জেলার সব দিক থেকেই আমরা, আমাদের ক্রিকেট স্ট্রাকচারটা এমনভাবেই করা আছে যে জেলা কিন্তু সবসময় ইনক্লুডেড থাকে।
যদিও আমাদেরকে জেলার লোকেদেরকে কলকাতায় এসে পারফর্ম করতে হয়, বিকজ দ্যাটস দ্য সেট আপ, কিন্তু জেলা থেকে প্রচুর ক্রিকেটার, ওমেন ক্রিকেটার এবং মেন্স ক্রিকেটার কিন্তু আসছে, এবং আমাদের ফোকাস কিন্তু দেওয়া ওখানে আছে। একদম। আচ্ছা, আমার একটু মাঝখানে লাইন ডিসকানেক্ট হয়েছিল, তুমি বেরিয়ে গেছো। নেক্সট একটা প্রশ্ন আমি করছি, যেটা সুব্রজিৎ তোমার কাছেই করছি, যে সৌরভ গাঙ্গুলি যে কাজে হাত দেন সেই কাজটা বেস্ট হয়, এটা সমগ্র ক্রিকেট বিশ্ব থেকে সাধারণ মানুষ সবাই বিশ্বাস করে। ওনার প্রতি সবার এমন বিশ্বাসের কারণ কি আপনাদের মনে হয়? সবার কাছেই কোয়েশ্চেন এটা, তো আমি প্রথমে সুব্রজিৎ তোমার কাছ থেকেই জানবো। দেখুন, ওনার ফার্স্ট যেটা এবিলিটি হচ্ছে, লোক 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 ওনার ওপর বিশ্বাস করতে পারে, ফেথ। আজকে উনি ইন্ডিয়ান ক্রিকেট যখন উনি ক্যাপ্টেন্সি নিয়েছিলেন, তখন ইন্ডিয়ান ক্রিকেট ওয়াজ ডাউন, ম্যাচ ফিক্সিং এই মানে এতে, সেখান থেকে আজকে ওই জায়গা থেকে উনি ওটাকে তুলে নিয়েছে, একটা একটা টিম বানিয়েছেন, যেটাকে এই যে টিম ইন্ডিয়া, এই কনসেপ্টটা তৈরি হয়, এটা পুরো সৌরভ গাঙ্গুলির টোটাল ক্রেডিট। কে কোচ থেকে শুরু করে ফিজিক্যাল, আমরা এখন যে ধরুন বিদেশি ট্রেনার দেখছি, সৌরভ গাঙ্গুলি কিন্তু জন ব্রাইটকে নিয়ে আসেন। সৌরভ গাঙ্গুলি কিন্তু তখন একটা বিদেশ থেকে এড্রিয়ান লিডু বা কাউকে একটা নিয়ে এসেছিলেন তাদেরকে ফিট করার জন্য। সো এই যে বিলিভটা, এই যে আজকে একটা মানুষ ওর প্রতি হয়েছে, বিকজ কি বলবো ওটাকে, মানে বিকজ আজকে উনি দেখিয়েছেন যে উনি মানে মানে সততার সাথে কতখানি কাজ করা যায়, এবং কাজ করলে অনেস্টি অ্যান্ড ক্রেডিবিলিটি থাকলে তাহলে কতখানি সাকসেস পাওয়া যায়। আমার মনে হয় এইটা ইজ আ বিগ, উনি যে এটা করেছেন, আজকে যেখানেই পিপল আর আউট, সেখানেই কিন্তু লোকে সৌরভ গাঙ্গুলির দিকে তাকিয়ে থাকে। বিসিসিআই যখন ডাউন অ্যান্ড আউট, বিসিসিআই লাস্ট 2 years বিসিসিআই ওয়াজ রান ভেরি ব্যাডলি, আলটিমেটলি কিন্তু যখন লোককে তাকাতে হয়েছে, তখন কিন্তু ফার্স্ট লোক সৌরভ গাঙ্গুলির দিকে তাকিয়েছে। সো না, ক্রেডিবিলিটি ইজ ইনর্মাস। আচ্ছা সুরজিৎ দা, আরেকটা প্রশ্ন তোমার কাছে, অন্য প্রশ্নই করি, যে ফিউচার অফ বেঙ্গল ক্রিকেট, এটা একজন আমাদের জানতে চাইছেন, একজন আমাদের দর্শক, যে আমাদের বাংলা ক্রিকেটের ভবিষ্যৎ তোমার মনে হয়? ব্রিলিয়েন্ট। কারণ বেঙ্গল ক্রিকেট ইজ অ্যাবসলিউটলি অন দ্য রাইট ট্র্যাক, বিকজ একটা জিনিসকে ট্র্যাকে আনতে গেলে কতগুলো বেসিক জিনিসকে ঠিক করে, কতগুলো জিনিসকে একসঙ্গে কম্বাইন করলে তখন সেই জিনিসটা একটা গতিপথ পায়। তার ফার্স্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে টিমের একটা ফ্যান্টাস্টিক কোঅর্ডিনেশন, এবং সব থেকে বড় কথা হচ্ছে মানে স্টেটের যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের একটা ভিশন, অ্যাট দ্য সেম টাইম দ্য সেম ভিশন হ্যাজ টিমের, যে টিমকে নিয়ে আমরা এগুচ্ছি সেই টিমেরও একই ভিশন হওয়া উচিত, যে সেই অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো করব। এবং সেই ভালো করতে গেলে প্লেয়ারদের যেমন ভালো পারফর্ম করতে গেলে যে খাটাখাটনি করতে হয়, যে সঠিক প্রিপারেশন করতে হয়, তেমনি অ্যাডমিনিস্ট্রেশনকেও এই টিমটাকে আগে নিয়ে যেতে গেলে কিছু কিছু সঠিক পথ অবলম্বন করতে হয়, তার সেই ইনফ্রাস্ট্রাকচারটা প্রোভাইড করতে হয়। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে দ্যাট কম্বিনেশন হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং। তো ব্রিজ 16, 19, 23 আর সিনিয়র, এই যে চেনটা আছে, এই চেনটার মধ্যে দের ইজ আ ফ্যান্টাস্টিক কোঅর্ডিনেশন। তো উই আর মনিটরিং প্লেয়ার্স, মানে প্লেয়ারের কি বলবো, প্লেয়ার কিরম ভাবে প্লেয়ার প্রোগ্রেস, এক্স্যাক্টলি প্লেয়ারের প্রোগ্রেসকে আমরা ফলো করছি, তাকে সঠিক সময় সঠিক জায়গায় সুযোগ দেওয়া, এবং সব থেকে বড় কথা সেই প্লেয়ারটার সঙ্গে পারসিস্ট করা, যে ইফ ইউ বিলিভ ইন দ্যাট প্লেয়ার উই মাস্ট পারসিস্ট উইথ হিম, সো দ্যাট প্লেয়ার ক্যান তার পুরো পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে, and that can help the state. তো এই যে কম্বিনেশনটা একসঙ্গে স্টার্টেড ওয়ার্কিং, এবং তার রেজাল্ট তুমি দেখতেই পাচ্ছ। লাস্ট ইয়ার উই জাস্ট মিস, একটুর জন্য আমরা ফাইনাল মিস করেছি। আন্ডার 23 লেভেলে উই ওয়ান দ্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, আন্ডার 19 আমরা ভালো করেছি, 16 হিসেবে ভালো করছি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্য কোঅর্ডিনেশন বিটুইন অ্যামাং দ্য পার্সন হু ম্যাটার্স। যারা এই শোটাকে রান করছে তাদের মধ্যে একটা সুন্দর কোঅর্ডিনেশন আছে। অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গাঙ্গুলি, দেবব্রত দাস, নরেশ ওঝা, দেবাশিস গাঙ্গুলি, এরা সকলে যারা সিবির এখন এই মুহূর্তে যারা সিবির মানে পদমর্যাদায় আছেন, যারা সিবি কে চালাচ্ছেন, তাদের সাথে
সন্টাইরা যারা আছে, যারা সিএবি তে বিভিন্ন কমিটিতে আছে, টু টেক দ্য গেম ফরওয়ার্ড, ঋত্বিকরা যারা প্লেয়ার, আমরা যারা কোচিং স্টাফে আছি, তো উই আর মেনটেনিং আ রিলেশনশিপ, অ্যান্ড দ্যাট থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমার যদি কিছু প্রয়োজন হয়, আই ক্যান গো টু সন্টাই অ্যান্ড সন্টাই দেখ এই জিনিসটা আমার মনে হয় এরম করলে হয়। আজকে রাজের যদি কোনো প্রবলেম হয়, রাজ ক্যান কাম আপ টু মি এন্ড সে ব্যক্তিদা দিস ইজ দ্য প্রবলেম আই এম হ্যাভিং, তো হোয়াট টু ডু ইট। তো এই কোঅর্ডিনেশনটা যদি স্টার্ট, মানে খুব একে অপরের প্রতি আমরা কমফোর্টেবল ফিল করি অ্যান্ড উই উইল ফিল ফ্রি টু ইচ আদার টু শেয়ার আওয়ার ভিউজ, শেয়ার আওয়ার প্রবলেম, দ্যাট তখন জিনিসটা অনেক অনেক বেশি, মানে ইউনিটিটা অনেক বেশি মজবুত হয় এবং কাজটা অনেক কঠিন, কাজটা অনেক সহজ হয়ে যায়। So that bonding is very wonderful at the moment in Bengal cricket, and I'm sure দেখবে এই বন্ডিং যদি থাকে, এরকম ভাবে অ্যাডমিনিস্ট্রেশন যদি চলতে থাকে, এরকম ভাবে কোঅর্ডিনেশন যদি আমরা মেনটেন করি, এরকম ভাবে আমরা প্লেয়ারকে গ্র্যাজুয়ালি যদি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সামনে আনতে পারি, আই এম শিওর ইন নিয়ার ফিউচার উইল রিচ আ হাইট which is going to be remarkable. আচ্ছা, শুরুতে একটা প্রশ্ন তোমার কাছে, উই অল নো দ্যাট, আমাদের একজন দর্শক করছে, উই অল নো দ্যাট হোয়াট দাদা ডিড ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম, বাট হাউ দাদা হেল্পস টিম বেঙ্গল, বাংলা ক্রিকেট টিমে তার কি অবদান রয়েছে রিসেন্ট টাইমে যে বাংলা এত ইমপ্রুভ করলো, যদি একটু সবার সাথে শেয়ার করো। প্রচন্ড। সৌরভ গাঙ্গুলির ভিশন, আজকে সৌরভ গাঙ্গুলি যখন প্রেসিডেন্ট হয়ে সেক্রেটারি হয়ে আসেন, উনি ফার্স্ট যে জিনিসটা চালু করেন হচ্ছে ভিশন 2020। এই যে আমরা এক্ষুনি সৌরাশিস বললো যে একটা প্লেয়ারকে মনিটরিং করা, বা একটা প্লেয়ার আজকে একটা আন্ডার 16 বা আন্ডার 19 ছেলে কিন্তু জানে না সে নিজেকে কি করে রাখতে হয়, মানে তাকে কতখানি ট্রেনিং করতে হবে, তাকে কি খেতে হবে, বা তার কতখানি প্র্যাকটিস করা দরকার। এই যে লক্ষ্মণকে আনা, তারপর হচ্ছে ওয়াকার ইউনিস এসছিল, মুথায় মুরলীধরন এসছিল। তো এই যে ফুল জিনিসটা একটা ভিশন 2020 নিয়ে আসা, আমাদের লোকাল লিগ ক্রিকেট চেঞ্জ করা, যেটা আমরা অনেক দিন করতে পারিনি, উনি এসে করেছেন লোকাল ক্রিকেট, লোকাল ক্রিকেটের সিস্টেম প্রিমিয়ার ডিভিশন করেছেন। প্রিমিয়ার ডিভিশন করার পর তার ফল আমরা অলরেডি দেখতে পাচ্ছি। So his contribution to Bengal cricket is enormous. Absolutely, এই যে সন্টাই, এই যে ভিশন 2020 কনসেপ্টটা নিয়ে প্রচুর কথা হয়েছিল, অর্ধেক লোক জানতোই না হোয়াট ইজ দিস কনসেপ্ট ইজ অল অ্যাবাউট। তো এই যে তুই যেটা বললি ইট ইজ ভেরি ভ্যালিড, যে এই 2020 মানে প্লেয়ারকে মনিটর করা। ভিশন 2020 এই মানে নয় যে 2020তেই আমরা সবকিছু শেষ হয়ে যাবে, 2020তেই আমরা সবকিছু করে অ্যাচিভ করে নেবো। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, অ্যান্ড এই প্রসেসটার মধ্যে যেটা বললি, টু প্লে, টু কিপ, টু গেট অল দ্য প্লেয়ার্স আন্ডার ওয়ান রুফ and to monitor them and to help them to progress, so that has started। সেটার জন্যই কিন্তু আজকে আমাদের বেঙ্গলে আজকে we have got a big pool of fast bowlers, we have got quite decent batting unit, and we have got quite good spinners। so as a team আমরা কিন্তু সিনিয়র লেভেলে 23, 90, 16 তুই দেখবি we are maintaining a consistency, and the name of the game is consistency। if you are not, একদিন তুমি 10-এ তুমি 9 পেলে, পরের দিন 10-এ 3 পেলে, so that's not the way। if you are a good team, every time you should maintain a level of 8, 8.5, 9। এইটা হচ্ছে তুমি সারা জীবন, সারা বছর এই কনসিস্টেন্সিটা মেনটেন করলেই কিন্তু you will achieve something। এই ফ্লাকচুয়েশনটাকেই কমানোটাই হচ্ছে এই যে আমি যেটা তোমাকে বললাম, একটা অ্যাজ আ ইউনিট কাজ করার সব থেকে বড় মজা। আর এই ভিশন 2020টা has helped Bengal cricket to work as a unit, সবাইকে to bring everyone under one roof and work for one goal। so that is the very important thing, as you rightly mentioned, Shantai। এবং মনিটরিং, যেটা সবচেয়ে বড়। আজকে ঋত্বিক যে জায়গায় পৌঁছে গেছে, ও হচ্ছে রঞ্জি ট্রফি প্লেয়ার, ও কিন্তু জানে নিজেকে কি করে মেনটেন করতে হবে বা মনিটরিং করতে হবে। ওর হয়তো খুব একটা লোক লাগবে না, বাট একটা বাচ্চা ছেলে, আন্ডার 16 ছেলে, ও কিন্তু জানে না, বাট 19 ছেলে, একটা ছেলে 16 থেকে যখন 19 হয়তো গেছে বা 16 ক্রস করে গেছে, কিন্তু 19 সে চান্স পায়নি, তখন সে কি করছে, এই যে মনিটরিংটা, এইটা কিন্তু এখন স্টার্ট হয়েছে ভিশন 2020 ফলে, এই পুরো জিনিসটা স্টার্ট হয়েছে। সো আজকে বেঙ্গল ক্রিকেট 2020 সবাইকে বুঝতে হবে, ইটস অ্যান একাডেমি। যেমন এনসিএ, যেমন একটা একাডেমি, এনসিএ হচ্ছে ন্যাশনাল ক্রিকেট একাডেমি, আমাদের ভিশনটা আমাদের একাডেমি। এখানে আমরা উই ব্রিং এভরিওয়ান, তো তাদের আমরা বেছে এখানে ভিশন 2020 আসা কিন্তু অত সহজ নয় সন্টাই, আই এম শিওর তুই জানিস সেটা। ভিশন 2020 যে পারফর্ম করে তাকেই আমরা এখানে আনি, এবং তাকে আমরা সারা বছর মনিটর করি। এই জন্য আমি তোকে বললাম যে আমরা তার উপর কনভিন্স হই, তার উপর আমরা বিশ্বাস আছে বলেই তাকে আমরা আনি। অ্যান্ড আমাদের জব হচ্ছে সেই প্লেয়ারটার প্রতি পারসিস্ট করা, তার প্রতি
সেই কনফিডেন্সটা দেখানো। হয়তো যেমন আজকে ধর এক্সাম্পল ঋত্বিক, হ্যাঁ, হি ইজ আ পার্ট অফ দিস ভিজন, হি ইজ পার্ট অফ দ্য বেঙ্গল টিম, বাট হি গট ইনজিয়ার্ড, বাট হি হ্যাজ ডান ওয়েল ফর বেঙ্গল। আমাদের কিন্তু ওর প্রতি আস্থা আছে, হি ইজ সাচ আ প্লেয়ার, ও যখন আবার কাম ব্যাক করে ফিরবে, হি উইল ডু আওয়ার, হি উইল স্টার্ট প্লেইং এগেইন। তো আমাদের as a coach বল, তুই as a administrator বল, সবাই মিলে we have to give him that confidence, হ্যাঁ ঋত্বিক, you get well, you will come back and will get your place. সেটাই কিন্তু সম্ভব হচ্ছে because we are all under same roof, and the roof is that is the 22 the vision 2020, but that is CAB যেটা সবথেকে বড় দিক আমি বলতে পারি এই মুহূর্তে। আচ্ছা, ঋত্বিক দা, তোমার কাছে একটা প্রশ্ন আমার এখন, যেটা যেহেতু তুমি এখন ক্রিকেট মানে ইন্ডিয়ার টিমের ফিউচারের একজন, তুমি একটা মুখ, তো এখানে একজন কমেন্ট করছে যে আশা করছি 2024 পর্যন্ত দাদা বিসিসিআই সভাপতি থাকবেন, তো বিসিসিআই সভাপতির কাছে তোমার কি আর্জি থাকবে অ্যাজ আ প্লেয়ার হিসেবে? আমার একবার রিপিট করো। অ্যাজ আ, যে তুমি কি ডিমান্ড করবে সৌরভ গাঙ্গুলি অ্যাজ আ বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে, তুমি তার কাছ থেকে কি ডিমান্ড করবে এখন অ্যাজ আ প্লেয়ার হিসেবে? when someone like Saurav sir is at the helm, he has best interest of Indian cricket at heart. ওনার নিশ্চয়ই সবসময় একটা সফট কর্নার থাকবে ফর বেঙ্গল ক্রিকেট, অ্যান্ড হি উইল অলওয়েজ মনিটর আওয়ার প্রোগ্রেস ভেরি ক্লোজলি অ্যান্ড ফন্ডলি। But who am I to demand anything? I mean, he is, as I said, a natural leader. Okay, fine, but very wise man, onik experience, knows what is best for players. I don't think anyone knows better than him. And I'm sure unaro personal goals thakbe with larger picture in mind rekhe for Indian cricket. So I think the very fact that Saurav sir er moto keu ekjon BCCI president ওর চেয়ে বেশি আর কিছু ডিমান্ড করার দরকার নেই অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ ইয়াং প্লেয়ার। আই মিন দ্যাটস দ্য আলটিমেট। ইফ সামওয়ান লাইক হিম ইজ দেয়ার, আমরা জাস্ট রিল্যাক্স করে আমাদের গেমে ফোকাস করবো, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট ম্যান ফর দ্য জব, আই বিলিভ, লাইক মেনি আদার পিপল, আই অলসো বিলিভ। তো আমরা খুবই ফর্চুনেট যে সামওয়ান লাইক হিম ইজ লিডিং দ্য ওয়ে ফর আস। তো দ্যাটস ইট। আই মিন ডিমান্ড ফুলফিলড হয়ে গেছে, আর কিছু ডিমান্ড নেই অনেস্টলি। আচ্ছা, যখন বিসিসিআই প্রেসিডেন্ট নিয়ে কথা হচ্ছিল, আমি আরেকটা প্রশ্ন সুব্রদীপের কাছে রাখছি, যেটা আমাদের দর্শক জানতে চাইছেন, যে অ্যাজ আ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ফেসড মেনি হার্ডিস and beautifully overcome it. According to you all, what kind of hurdles will he face future as a BCCI president? মানে BCCI president হিসেবে তার পরবর্তী কি আসতে পারে, এটা স্ট্রাগল একটা কিছু আসতে পারে? একমাত্র যেটা আসতে পারে হচ্ছে, যেটা আমরা সবাই প্রে করছি, যে ওনার টার্মটা যেন না শেষ হয়ে যায়, উনি যাতে আরো কিছুদিন বিসিসিআই প্রেসিডেন্ট থাকতে পারে। কারণ উনি বিসিসিআই প্রেসিডেন্ট থাকলে ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু একটা ডিফারেন্ট জায়গায় যাবে। তাতে শুধু ইন্ডিয়ান ক্রিকেট বলতে গেলে আমি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট বলছি না, আমি ডোমেস্টিক ক্রিকেটও বলছি। ডোমেস্টিক ক্রিকেটও দেখবেন একটা অনেক চেঞ্জ হবে। ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার্সদের জন্য একটা ভাবনা চিন্তা হবে। মানে এতদিন কিন্তু প্লেয়ার অলরেডি তো সেই ভাবনা চিন্তাটা হয়েছিল, বিকজ অফ দিস প্যান্ডামিক কিছু ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি। ইনফ্যাক্ট তুই যদি দেখিসও, হি হ্যাজ মেনশনড যে হি ইজ such a kind hearted person ki he said, আমি সরি তোকে ইন্টারাপ্ট করলাম, একদম না তুই দেখবি যে বলেছে যে যেহেতু এই প্যান্ডামিকে প্লেয়ার আর লুজিং লট অফ মানি, so he asked all the state association to give them central contract to at least to feel assured ki I know I belongs to that, আমি স্টেটে যে কিছু করেছি, এই পরিস্থিতিতে আমি কিছু করতে পারছি না, বাট this kind of money is assured, so that আমার লাইফস্টাইলে বা আমার লিভিং হুডে যাতে কোনো প্রবলেম না হয়। তো ইটস আ ওয়ান্ডারফুল থিং যেটা মাথা থেকে উনি বার করেছেন। উনি যদি বিসিসিআই প্রেসিডেন্ট, আমরা হোপ করবো যে উনি 2024 অব্দি থাকেন, কারণ কি তাহলে ইন্ডিয়ান ক্রিকেট উইল বি দ্য লুজার আমার মনে হয়, অ্যান্ড প্লেয়ার্সরা স্পেশালি, উনি প্লেয়ার্সদের জন্য প্রচুর করবেন। আচ্ছা সৌরশিস দা, একটা প্রশ্ন তোমার কাছে, যেটা হচ্ছে যে একজন আমাদের এখানে জানতে চাইছেন যে I would like to know the view how he has groomed the first bowlers in Indian cricket. We have seen the first bowlers coming as match winners under his captaincy only. তো এটা নিয়ে যদি তুমি কিছু বলো, আমাদের একজন জানতে চাইছি। সৌরভ গাঙ্গুলি একটা জিনিস সবসময়
মানে বলতো যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাজ আ ব্যাটসম্যান যদি তুমি ভালো করতে চাও, সো ইউ হ্যাভ টু বি আ মানে ফ্যান্টাস্টিক প্লেয়ার অফ ফাস্ট বোলিং। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ অল অ্যাবাউট গুড ফাস্ট বোলিং। অ্যাট দ্য সেম টাইম মানে তোমাকে যেমন ফাস্ট বোলিং ভালো খেলতেও হবে, এমনি অপোনেন্টকে বিদেশে সন্টাই বললো, উনি যেটা শিখিয়েছেন যে বিদেশের মাটিতে গিয়ে আমাদের চোখে চোখ রেখে লড়াই করতে উনি শিখিয়েছেন। তার প্রধান কারণ হচ্ছে উনি বিলিভ করতেন যে আমাদের বিদেশের মাটিতে গেলে আমাদের অপোনেন্টের 20টা উইকেট নিতে হবে টেস্ট ম্যাচ জিততে গেলে, এবং বিদেশের মাটিতে যা কন্ডিশন থাকে তাতে কিন্তু তাদের ফাস্ট বোলারদের হ্যাজ টু মানে ফাস্ট বোলারদের ডেলিভার করতেই হবে। এবং সেই বিলিভটা কিন্তু উনি এই জাহির খানের মধ্যে, আশিস নেহরার মধ্যে, জাবাগাল শ্রীনাথের মধ্যে, এটার মধ্যে উনি কাল্টিভেট, শ্রীশান্তের মধ্যে উনি কাল্টিভেট করতে পেরেছিলেন। এটা উনি তাদের মধ্যে সেই বিলিভটা আসতে শুরু করে যে অ্যাজ আ ফাস্ট বোলার আমরাও পৃথিবীর কোনো ফাস্ট বোলার থেকে কম নয়, এবং আমরা পারি বিদেশে গিয়ে 20টা উইকেট নিয়ে ওদেরকে দুবার অল আউট করতে। এই বিলিভটা অ্যাজ আ ক্যাপ্টেন কিন্তু সৌরভ গাঙ্গুলি এই ফাস্ট বোলারদের মধ্যে এনেছিলেন, এবং সেটা কিন্তু একজন ক্যাপ্টেন পারে। কারণ অ্যাজ আ বোলার হিসেবে আমি তোমাকে বলছি, তুমি মাঠের মধ্যে ঘোরাঘুরি করছো, হয়তো তুমি ভালো তোমার দিন যাচ্ছে, আমি কিছু আমার একটা উদাহরণ তোমাকে দিলাম, তুমি মাঠের মধ্যে বাট দ্য মোমেন্ট ইউর ক্যাপ্টেন এসে তোমার কাঁধে তোমার হাত রেখে বলে যে ভাই হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ আই বিলিভ ইন ইউ অ্যান্ড আই ক্যান, আমি এটাও বিলিভ করি যে তুই আমাকে এখান থেকে বার করে দিবি। তো একটা বোলারের কনফিডেন্স লেভেল সেখান থেকে না ড্রাস্টিক্যালি জাম্প করে। তখন সে সাতটা বল সে ভাবতে শুরু করে যে আমি কিন্তু আজকে এই ইন্ডিয়ান টিমটাকে আজকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি, আজকে আমার পারফরমেন্স কিন্তু দেশকে জেতাতে সাহায্য করবে, বিকজ মানে আমার ক্যাপ্টেন আমাকে বিলিভ করে। তখন সে কিন্তু চেষ্টা করবে তার নিজেকে নিজে ছাপিয়ে গিয়ে তার সেরাটা বার করে দেওয়ার। সেইটাই কিন্তু সৌরভ গাঙ্গুলি এই ফাস্ট বোলারদের মধ্যে মানে কি বলবো কাল্টিভেট করতে পেরেছিল, এই বিশ্বাসটা তাদের মধ্যে জন্মাতে সাহায্য করেছিল, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে এই ফাস্ট বোলাররা বিদেশে গিয়ে কিরাম বোলিং করেছে, দেশে কিরাম ভাবে ম্যাচ জিতিয়ে দিয়েছে। কারণ উনি সবসময় বিলিভ করেন যে ফাস্ট বোলারদের দিয়ে কিন্তু বিদেশের মাটিতে উইকেট নিতে হবে, এবং সেই কোয়ালিটির ফাস্ট বোলারদের কিন্তু উনি ব্যাক করেছেন, এবং তারা কিন্তু দিনের শেষে ওনাকে ডেলিভার করেও দিয়েছেন। আচ্ছা, সুব্রতীন্দা, তোমার কাছে একটা প্রশ্ন। এই যে রঞ্জি ফাইনাল লিগ, তো আগেই কথা হচ্ছিল, আমার সঙ্গে ঋত্বিকদাও রয়েছেন, সৌরজিৎদাও রয়েছেন, যেটা মানে রঞ্জি ফাইনালটা যদি নিউট্রাল ভেন্যুতে হতো তাহলে কি কোনোভাবে পসিবিলিটিস ছিল, মানে যে কোনো টিমের জন্য যেটা ভালো হোক, মানে একটা নিউট্রাল ভেন্যুতে যদি রঞ্জি ফাইনালটা খেলা হয়, এটা কি মনে হয় তোমার? দেখো, এটার দুটো পয়েন্ট আছে। এটার একটা পয়েন্ট হচ্ছে নিউট্রাল। আজকে যদি সাপোজ বেঙ্গল ফাইনালটা খেললে, বেঙ্গল এবার ইডেন গার্ডেন্সে ফাইনালটা হতো, তাহলে কি তুমি এই কথাটা বলতে না? দেখো, নিজের মাঠে আজকে ফরচুনেটলি সৌরাষ্ট্রার হোম ছিল খেলাটা, ওই জন্য হয়েছিল। দেখুন, কিন্তু আজকে প্রত্যেকটা স্টেট চাইবে যে আমার স্টেট ফাইনাল খেলছে, আমার মাঠে খেলা হোক। নিউট্রাল মাঠে খেলা হলে ওই চার্মটা কিন্তু থাকে না। হ্যাঁ, এবং সৌরাষ্ট্র খেলা হলেও আমরা কিন্তু দারুণ খেলেছি। হ্যাঁ, মানে কিচ্ছু, ইট ওয়াজ জাস্ট আ ম্যাটার অফ আনাদার মানে ফিউ রানস। কিন্তু আমি মনে করি নিউট্রাল গ্রাউন্ডে নয়, আমি মনে করি যে যেরকম আছে সেরকমই ঠিক আছে, নাহলে সেই চার্মটা চলে যায়। মানে বেঙ্গল ফাইনাল খেলছে, এবং বেঙ্গল কর্ণাটকা ফাইনাল খেলছে, দিল্লিতে কোনো দর্শক আসবে না, কেউ আসবে না দেখতে, সেটার চার্ম থাকে না। বেঙ্গল কর্ণাটকা খেলছে ইংল্যান্ডে, স্ট্যান্ডে 10,000 লোক, এক দেখবার সাইড। তো আমার মনে হয় নিউট্রাল ভেন্যু না, যেটা ভেন্যু আনফর্চুনেটলি এবার সৌরাষ্ট্র আমাদের হবে ছিল। তো পরের বার হয়তো আমরা কোনো ফাইনাল খেলবো যেটা আমাদের হোমে হবে। সো উই ক্যান অলসো রিমেম্বার দ্যাট। আচ্ছা, সুভাষিস, একটা প্রশ্ন তোমার কাছে, যে আমাদের একজন দর্শক জানতে চাইছেন আইপিএল কি কোনোভাবে ডোমেস্টিক ক্রিকেটের লঙ্গার ফরম্যাটের যেসব ক্রিকেটগুলো হয় সেটা কি কোনোভাবে ক্ষতি করছে? ইটস এ ডিফারেন্ট ফরম্যাট। আইপিএল আজকে ভারতীয় ক্রিকেটকে অন্য লেভেলে, অন্য মাত্রায় নিয়ে গেছে। শুধু তুমি ক্রিকেটের স্তরটাকেই যদি ভাবো তো সেটা ডিফারেন্ট লেভেলে চলে গেছে। আজকে ক্রিকেটাররা যারা আজকে একটা একদম ফার্স্ট ক্লাস ক্রিকেটার, যখন আজকে একটা ইন্টারন্যাশনাল যারা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের যারা লেজেন্ড প্লেয়ার লাইক বিরাট কোহলি, স্টিভ স্মিথ, এদের সঙ্গে ডেভিড ওয়ার্নার, এদের সঙ্গে যখন ড্রেসিং রুম শেয়ার করছে, তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা তো আর কোনোদিনও তুমি টিভি দেখে বা মানে অন্য জায়গা থেকে নিতে পারবে না। তুমি যখন সেটা চাক্ষুষ করছো ড্রেসিং রুমের মধ্যে থেকে, সেটা অ্যাজ এ প্লেয়ার তাদের গ্রো করতে সাহায্য করছে। এমনি ভারতীয় মানে ইকোনমিকে কিন্তু এই আইপিএল কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে। কারণ আইপিএল মানে শুধু যে ওই টিমের 20টা 24টা প্লেয়ার তা নয়,
আইপিএল ইজ অ্যান ইন্ডাস্ট্রি যেটা ভারতীয় ইকোনমির একটা পার্ট। আজকে এই এই প্যান্ডামিকের মধ্যে আইপিএলটা করানো একটা বিরাট, যেটা সন্তাই বললো, একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে দেশের ইকোনমিটাকেও আবার চাঙ্গা করা একটুখানি। কারণ আইপিএল হলে, আইপিএল ইজ সাচ আ কোম্পানি যেখানে ফ্রম আ 4th ক্লাস স্টাফ টু অ্যান এমডি সবাই এখানে উপকৃত হয়। এখানে নট অনলি অ্যাবাউট দ্য এমডি অর দ্য টপ 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 যারা মানে পোস্ট হোল্ডার তারা নয়। আইপিএল মানে ফ্রম আ একটা মানে ধরো লাইটম্যান থেকে শুরু করে একজন কোম্পানির টপ টপ যে ম্যানেজিং ডিরেক্টর বলো কি জেনারেল ম্যানেজার বলো, তারা সকলে কিন্তু এখানে উপকৃত হচ্ছেন। তো সেই ধরনের জিনিসকে যখন একটা জিনিস যখন চলে, তো আমরা আমার মনে হয় এটা একটা রেভলিউশনারি থিং যেটা, এবং we are fortunate enough, we are lucky enough যে আইপিএল has been conducted by our own board। আমাদের দেশে এটা হয়, আমরা জন্য গর্বিত। অবভিয়াসলি আর এটা তো একটা প্লেয়ারদের কাছে অ্যাভিনিউ, এটা কোনো মতেই ক্ষতি করতে পারে না। এখন আমরা জানি 3টে ফরম্যাটেই সারা পৃথিবীতে খেলা হয়, ডেজ ফরম্যাট, ওয়ানডে অ্যান্ড টি20। তো তো একটা ফরম্যাট খেললে যে অন্য ফরম্যাটে তোমাকে ক্ষতি করছে, এটা আমি কখনো এগ্রি করি না। প্রত্যেকটা ফরম্যাটের নিজস্ব গুরুত্ব আছে এবং সেই অ্যাডজাস্ট, এখন যেহেতু ক্রিকেট খুব ফাস্ট মুভিং গেম হয়ে গেছে, সেই অ্যাডজাস্ট করার ক্ষমতা আছে, অ্যাডাপ্টেবিলিটি কিন্তু এখন প্লেয়ারদের মধ্যে তৈরি হয়ে গেছে। তারাও জানে যে আজকে আমি একটা টেস্ট ম্যাচ খেললে 3 দিন পরে আমাকে একটা ওয়ানডে খেলতে হবে, তার 2 দিন পরে আমাকে একটা টি20 খেলতে হবে। তারা কিন্তু নিজেদেরকে সেরকমভাবে প্রিপেয়ার করে মেন্টালি এবং স্কিল ওয়াইজ। সুতরাং এইখানে আমি আই এম নট এগ্রি যে তুমি আইপিএল আসার ফলে তোমার ডেজ ফরম্যাটে কোনো ক্ষতি হয়েছে। আর একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে যে আজকে যে একটা ইয়াংস্টার, সে যখন 60,000 দর্শকের মধ্যে খেলছে, সে প্রেশারটা নিতেও শিখে যাচ্ছে। আগে ছিল রঞ্জি ট্রফি বা দিলীপ ট্রফি খেলে ইন্ডিয়া খেলতে যাচ্ছে, 60,000 লোক বা 50,000 লোক দেখছে, ইন্ডিয়ান ড্রেসিং রুম দেখছে, অত বড় বড় প্লেয়ার দেখছে, তারা ফার্স্ট কিছুদিন কিন্তু ঘাবড়ে যাচ্ছে। মানে তারা ওই এর থেকে বেরোতে পারছে না যে আমার সাথে আমি একটা সচিন টেন্ডুলকার বা একটা সৌরভ গাঙ্গুলি বা একটা এর সাথে ড্রেসিং রুম শেয়ার করছি। আইপিএল কিন্তু সেই প্ল্যাটফর্মটাকে একদম মিনিমাইজ করে দিয়েছে। আইপিএল আসার পর ওরা যখন দেখছে হাউ একটা ডেভিড ওয়ার্নার বা একটা জ্যাক ক্যালিস বা একটা সৌরভ গাঙ্গুলি বা একটা বিরাট কোহলি কেমনভাবে প্রিপেয়ার করছে, আমি 60,000 দর্শকের মাঝখানে খেলছি, প্রেশার নিয়ে ম্যাচ জেতাচ্ছি, তার কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে এসে জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। যার ফলে আমরা একটা হার্দিক পান্ডিয়াকে খুব ইজিলি দেখতে পাচ্ছি বা একটা বুমরাকে ইন্ডিয়ান টিমের সাথে এ করতে আমরা দেখতে পেয়েছি। মানে প্লেয়াররা যেহেতু এই আইপিএল এ খেলার ফলে যেটা সন্তাই বার চেষ্টা করছে যে আইপিএল এ এই যে অলরেডি যে দর্শকদের এত ফুল হাউসদের মাঝখানে খেলা, এত বড় বড় প্লেয়ারদের মাঝখানে খেলা, এত বড় বড় ব্রডকাস্টারদের মাঝখানে তুমি যখন খেলে, যখন তোমার পারফরমেন্সকে যখন তারা তুলে ধরছে সারা বিশ্বের সামনে, ইট উইল গিভ ইউ আ ডিফারেন্ট কনফিডেন্স। তো তার ফলে তুমি যখন ভালো পারফরমেন্স করে যখন আগামী লেভেলটা খেলতে যাও, তখন কিন্তু সেই পরিস্থিতিটা তোমার কাছে অজানা থাকে না। ইউ হ্যাভ অলরেডি প্লেড ইন ফ্রন্ট অফ আ পাকড হাউস, ইন ফ্রন্ট অফ সুনীল গাভাস্কার সময় কমেন্ট্রি করছে, সেখানে তোমার অনিল কুম্বলে কমেন্ট্রি করছে, তাদের সামনে তারা যখন তোমার নামটা নেবে, তখন কি তুমি কিন্তু সেখানে নিজেকে অচেনা বোধ করো না। সেটা তোমাকে হেল্প করে টু পারফর্ম অ্যান্ড ফোকাস ইভেন মোর। আচ্ছা ঋত্বিক, তোমার কাছে একটা প্রশ্ন আমাদের দর্শকদের অনেকেই জানার ছিল যে আমাদের সুরশিস দল রয়েছেন এবং সুরজিৎ দল রয়েছেন, তাদের কাছ থেকেও জানবো যে কোনো বড় টিমের সঙ্গে খেলার আগে, যখন তুমি এখন মাঠে নামো কোনো বড় টিমের বিপক্ষে খেলার আগে, তো কিভাবে নিজেকে প্রিপেয়ার করো, নিজের মেন্টালিটিটা কিভাবে সেট করো? মেন্টালিটি তো ইউ আর কোনো একটা ইম্পর্টেন্ট গেম বা গুড অপোনেন্টস এর এগেইনস্ট ইউ আর আপ ফর ইট। it's what you live for. Challenge, good opposition, tough game, that's ওটাতেই তো মজা আসে। তো নিজের এ গেম টু ব্রিং ইট টু দ্য টেবল অন when it matters the most, I think এটা at least খুব ন্যাচারালি আসে আমার কাছে, because that's what I like একটা হাই প্রেশার ম্যাচ বা যেই ম্যাচে লাইমলাইট আছে বা অপোনেন্টে ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আছে, ওদের এগেইনস্টে খেলার জন্য, ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই আই প্লে দ্য গেম। আই মিন দ্যাটস অ্যাটলিস্ট আমার বেস্ট যেখানে বেরোয়। অ্যান্ড I think if there is even one player like this, it doesn't have to be the captain or something, anyone can lead. You don't need to be a captain to be leader. So anyone can lead from by example and rub this off on others ki bhai etai khela, preparation to thik ache, I believe preparation of the differently hoy na, jemni team practice routines thake kora uchit. If you're working on something particular,
with respect to conditions, that's okay. Sometimes even Sachin Tendulkar prepared for a Shane Warne. If you want to prepare for someone in particular in the opponent, fine, do your thing. But mentally, I believe একটা টাফ অপোনেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে it's I think the best way to pick yourself up. It's nothing different আমি কিছু বলবো না, বাট একটা আলাদাই লুক ফরওয়ার্ড করি ওই ম্যাচগুলোতে, একটা স্প্রিং ইন দ্য স্টেপ আলাদা থাকে। It's just more challenging, more fun, and I think those are the days a cricketer lives for, challenges, and এটাই বলবো, আর কিছু অত বিশেষ আলাদা না। মজা লাগে, ভালো লাগে, এটার জন্যই তো খেলছি খেলাটা। That's how I look at it. I love it. এখন আমরা শেষের দিকে চলে এসেছি, এবার তার আগে কয়েকটা প্রশ্ন দর্শকদের থেকে নেব। একটা প্রশ্ন সুরশিস দার কাছে আমাদের একজন দর্শক করেছিল যে 2006-এ ব্রেক 2005-06 যে ব্রেক চ্যাপেল যখন কোচ হয়ে আসে, সেটা কি ইন্ডিয়া টিমের জন্য মানে কতটা খারাপ ছিল বা কি ভালো ছিল, যেটা তোমার কি মনে হয়? গ্রেগ চ্যাপেলের কথাটা বললে? হ্যাঁ হ্যাঁ ওটা দর্শকরাই বলুক, বুঝেছো তো? ওটা মানে ওটা 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 এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, ওটা নতুন কোনো সিক্রেট নেই। দ্য বেস্ট পার্ট এখানেই আমি বলতে চাই যে যে মানে সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গে এখানেই বলতে চাই যে ওই সময় ওনার সাথেই সব সময় ম্যাক্সিমাম ঘটনার মানে ফোকাসের কেন্দ্রবিন্দুতে উনিই ছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো পাবলিক ফোরামে উনি কিন্তু গ্রেগ চ্যাপেল সম্বন্ধে একটাও কিন্তু কোনো মানে কি বলবো কন্ট্রোভার্সিয়াল মন্তব্য করেননি। দ্যাটস দ্য গ্রেটনেস অফ দ্য ম্যান। আমরা একটু আগে ঋত্বিক বলছিল না, স্পঞ্জ। একটা ভালো লোকের না অবজারভেশন ক্ষমতা হয় মারাত্মক। MS ধোনি কোনোদিনও দেখবে কোনো কিছু রিয়াকশন তুমি সঙ্গে সঙ্গে পাবে না, বিকজ হি নোজ হাউ টু অবজার্ভ অ্যান্ড মুভ ফরওয়ার্ড। দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ আ গ্রেট পিপল, গ্রেট ম্যান, ঠিক আছে? তো সেই জন্য আমি এইখানে অবভিয়াসলি এই প্রসঙ্গটা অন্যদিকে চলে গেলাম, বাট এখানে এই কথাটা প্রাসঙ্গিকতাটা এখানেই যে যার সম্বন্ধে এত কিছু হয়েছে সে যখন এই ব্যাপারটাকে ঠান্ডা হয়ে গিয়ে কিছু বলেনি অ্যান্ড টেক ইন্ডিয়ান ক্রিকেট ফরওয়ার্ড, সুতরাং আমরা এখানে সেখানে বলবো যে কিছু দ্যাট ইজ দ্য পাস্ট অধ্যায়। উই হ্যাভ গন থ্রু ইট, আমরা উই হ্যাভ ওভারকাম ইট, অ্যান্ড নাও উই আর অন দ্য রাইট ট্র্যাক, উই আর অন হাই। আচ্ছা ঋত্বিকা, তোমার কাছে একটা প্রশ্ন, যে এখন তো মানে সবকিছুতেই বাড়িতে তোমার প্র্যাকটিস থেকে সবকিছুটা তোমাকে ইন হাউসই করতে হচ্ছে, তো কিভাবে নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখছো তুমি? আমাদের একজন দর্শক জানতে চাইছে। এখন তো তাও আস্তে আস্তে জিনিসপত্র খুলছে, আই মিন জিমস হ্যাভ রিওপেন্ড, বাট যখন লকডাউন পিকে ছিল, যেটা আমি বললাম, অনেক বেশি ইম্পর্টেন্ট থিংস ওয়ার অ্যাট স্টেক দেন মাই পার্সোনাল রুটিন। যেটা বললাম, gratitude can turn what we have into enough. That was my attitude during the pandemic. I have many things to be grateful for. I was just counting my blessings and taking it one day at a time. Family, friends, ওদের সঙ্গেও যোগাযোগ রাখছিলাম to make sure everyone is healthy, mentally in a good place, and it was tough time for everyone, especially the masses in our country. আমাদের যারা গরিবরা আছে দেশে, ওদের জন্য তো আরো বেশি। বাট মেন্টাল হেলথ আচ্ছা লোকেরও যাদের চাকরি ফাকরি সবই আছে, ওদেরও একটু কঠিন সময় চলছিল। তো আই থিঙ্ক অ্যাড্রেসিং ইয়োর মেন্টাল হেলথ অ্যান্ড স্ট্যান্ডিং বাই ইচ আদার, হ্যাভিং স্ট্রং কমিউনিকেশন, চেকিং আপ ওভার ফোন কল, ভিডিও কল, এসব করা হচ্ছিল। আর just it's important to remind yourself about all the things that you have, and you should not complain. Just thank God for family, friends, and all. I mean, you can make a list of whatever you are grateful for, and that's a good way to look at it and not complain. তো হ্যাঁ, ফিজিক্যালি বাড়িতে এক্সারসাইজ করার জন্য তো অনেক একটা যোগা ম্যাট আর নিজের শরীর দিয়ে অনেক কিছুই করা যায়। আমার জন্য একটু ডিফারেন্ট আর চ্যালেঞ্জিং ছিল, কারণ আমার সার্জারির থেকে রিহ্যাব করছিলাম, বাট আই ডিড দ্য বেস্ট আই কুড, নো কমপ্লেন্স। একটু আমিও পিছিয়ে পড়েছিলাম রিহ্যাবে, বাট আই মিন আই ওয়াজ জাস্ট টেলিং মাই সেলফ কি সবাই পিছিয়ে পড়ছে, লোকেদের চাকরি চলে যাচ্ছে, খেতে পারছে না, সো how important is my knee rehab? I mean, are you serious? So I was very chilled out and very grateful for all my
as I said, counting my blessings and grateful for family, friends, wonderful family and friends. And I did my bit to check up on others, and সবাই যদি ঠিকঠাক থাকে খবর নিচ্ছিলাম, একটা যোগাযোগ রাখছিলাম, doing my bit in a small way to help the less fortunate and my family members and friends. টাইম তো খুব ভালোভাবেই কেটেছে আমার দিক দিয়ে, কিন্তু বেশিরভাগ লোকের এমনি কাটেনি, তো ওদের জন্য অফকোর্স আই felt for them. But I mean, I really hope যে people come out of this better versions, কারণ আমার I feel যে এই পুরো প্যান্ডেমিকের শিক্ষাটা হচ্ছে human beings need to be more human. We need to respect the resources of the world. Mother nature যদি decide করে to put us in place, we are absolutely no one, nobody. True. So we have to realize যে আমাদের greed and selfish wants এত যদি outweigh করে দেয় to the rate at which the world is enough আমাদের লাইভলিহুডের জন্য, but if we disrespect it so much, যে রেটে জিনিসপত্র রিপ্লেনিশ হচ্ছে বাই ন্যাচারাল, বাই মাদার নেচার, আমরা যদি সেলফিশ গ্রিডি হয়ে খুব বাজেভাবে খরচা করি, বেশি দিন আমরাও বাঁচবো না. সো উই শুড রিয়েলাইজ দ্যাট অ্যান্ড মুভ ফরওয়ার্ড more responsibly, and as I said, be more human. Very well said. সৌরজিৎ দা, তোমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, এখন যে সময়টা চলছে এই মুহূর্তে কি মনে হয় বাংলা দলে কি কোভিড এর জন্য বা এই কালে কোনো একটা ডাক্তার আলাদা করে রাখা কি দরকার? সরি, হ্যাঁ বলো। হ্যাঁ, বাংলার যে প্রত্যেকটা দলে আলাদা করে কি কোনো ডাক্তার রাখার দরকার এই মুহূর্তে, কি মনে হয়? দেখো, অলরেডি একটু আগেই সন্টাই বলছিল যে আমরা অলরেডি ওরা মানে আমাদের স্টেট একটা এসওপি পেয়েছে যেটা বিসিসিআই থেকে, এটা হচ্ছে একটা গাইডলাইন, একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন যেটাকে আমাদের সকল স্টেটকে ফলো করতে হবে, এবং তাতে মেনশন করাই আছে তোমার একজন ডক্টরস টিম থাকবে, একটা তোমার এই এই প্যান্ডামিক ম্যানেজমেন্ট টিম থাকবে, এবং আমার মনে হয় আমাদের স্টেটেও উই হ্যাভ গট ভেরি ক্যাপেবল ফিজিওথেরাপিস্ট যারা ইনিশিয়াল স্টেজে যারা লাস্ট মানে প্লেয়ারদেরকে হ্যান্ডেল করে। তো উই হ্যাভ গট আ ভেরি রেসপন্সিবল টিম বিহাইন্ড আস, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে সেই টিমের বন্ডিংটা স্ট্রং হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন এই যে পরিস্থিতিতে আমাদের সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে খুব রেসপন্সিবলি, এবং খুব ডেলিকেট ইস্যু, সুতরাং এটাকে খুব সেন্সিবলি আমাদের এই স্টেপগুলো নিতে হবে। যেটা আমরা বললাম, আমাদের উই আর ফরচুনেট লাকি এনাফ যে আমরা এরকম একটা স্টেটে আছি যেখানে উই হ্যাভ গট ভেরি ক্যাপেবল অ্যান্ড ভেরি এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর যারা আমাদের ক্রিকেটকে আগে নিয়ে যাচ্ছে এতদিন ধরে। আই এম শিওর উই আর ইন সেফ হ্যান্ডস, অ্যান্ড হোয়াট এভার গাইডলাইন আমাদের এখানে আসবে রিগার্ডিং ডক্টরস, কিরমভাবে তারা আমাদের গাইডলাইন দেবেন বা আমাদের যে কি রোল হবে, উইল বি ক্লিয়ার্ড ভেরি শর্টলি অ্যান্ড উইল টেক ক্রিকেট ফরওয়ার্ড। আচ্ছা, আমি শেষ প্রশ্ন নিচ্ছি দর্শকদের থেকে, তারপরে একটা প্রশ্ন দিয়ে আমি সবার কাছে কমন একটা প্রশ্ন নিয়ে এসেছি। তো এই প্রশ্নটা আমি শুরু থেকে তোমার জন্য, যে 1992 সালে ডেবিউ করার পর মাত্র একটা ম্যাচ খেলার পর বাদ পড়ে গেছিল দাদা। তো 2006 কামব্যাক নিয়ে আমরা সবাই বলি, চর্চা করি, ওই কামব্যাকটা 92 এর পরে কিন্তু 4 বছর পর 93 তে যে কামব্যাকটা দাদা করেছিল, আর মাঝখানে দাদা নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিল? দেখো, 92 যেটা উনি টিম থেকে ড্রপ হয়েছিল, তারপর উনি একটা জিনিস বুঝতে পেরেছিলেন যে এই লেভেল খেলতে গেলে আমাকে কি করতে হবে বা কোন জায়গায় যেতে হবে। তখন আমাদের বেঙ্গল টিমেরও অনেক প্লেয়ার্স ছিল, অরুণলাল লালজি ছিল, অশোক মালহোত্রা ছিল, এরাও গাইড করেছে। তো তখন উনি ওই জিনিসটার ওপর খাটতে শুরু করেন যে এই লেভেলটায় আমি এসেছি, এই লেভেলটা আমাকে আসতে হবে। তো এই লেভেলটা খেলবার জন্য যে জিনিস করণীয় সেই জিনিস কিন্তু উনি করেছিলেন। হ্যাঁ, ওনার ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে রানস তো ছেড়ে দাও, প্রচুর রানস করেছেন, এমন ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বেঙ্গলের জন্য, কল্পনাই করা যায় না। সো দ্যাট ইজ হাউ হি হ্যাড, দ্যাট ওয়াজ, অনেক সময় বলে না যে ফেলিয়ার ইজ এ কি টু সাকসেস। ওই 1992 এর যে শিক্ষাটা উনি ওই শিক্ষাটাকে নিয়েছিলেন, ওটাকে পজিটিভ এতে টার্ন করে আজকে 1996-এ একটা বিরাট বড় প্লেয়ার হিসেবে উনি কিন্তু ইন্ডিয়ান টিমে এসেছেন। তো শেষ প্রশ্ন সবার কাছে, আমার একটা কমন প্রশ্ন শেষ করার আগে, এত সময় দেওয়ার জন্য দর্শকদের সঙ্গে শেয়ার করি। একটা প্রশ্ন সবার জন্য আমি প্রথম শুরু করবো তোমার কাছ থেকে।
আমাদের যারা ক্রিকেট প্রেমী যে দর্শকরা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা তাদের জন্য যদি কিছু বার্তা দাও, মানে এই পরিস্থিতি কিভাবে নিজেদের স্টেডিয়াম খুললে যখন দর্শকদের অ্যালাউ করবে কিভাবে তাদের সবার জন্য একটা awareness message আর তৈরি তোমার করা। কথাটা একটু কেটে কেটে গেল, একটু হলো। তুমি আমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবে? হ্যাঁ নিশ্চয়ই, শুনে যাচ্ছে বলে। হ্যাঁ, হ্যাঁ, যেটা প্রশ্ন ছিল আমার যে এখন যারা ক্রিকেট প্রেমী দর্শকরা রয়েছেন এবং যে সাধারণ মানুষরা রয়েছে, তাদের জন্য যদি কিছু বার্তা তুমি দাও, মানে যখন স্টেডিয়াম খুলবে তারা যখন খেলা দেখতে যাবে কিভাবে নিয়ে যাবে, যদি অ্যাওয়ারনেস মেসেজ তাদেরকে দাও। দেখো, মেসেজ একটাই দেবো কি এই জিনিসটা খুব শিগগিরই কাটবে। পজিটিভ থাকতে হবে লাইফে। এই টাইমটা হচ্ছে জাস্ট রাফ করার টাইম। সবাই সবার সাথে হাত ধরে চলা, এবং ভেরি সুন এই সময়টা কেটে যাবে। আর ক্রিকেট উইল কাম ব্যাক টু ইটস নর্মাল এ। যারা ইয়াং ক্রিকেটার্স আছে, যারা এখন বাড়িতে বসে আছে, তাদের ক্ষেত্রে বলছি তোমরা প্রিপেয়ার করো, নিজেদেরকে প্রিপেয়ার করো। এরকম এরকম মানে ডোন্ট বি ডিসার্টেড। এই চান্সটাকে ইউটিলাইজ করো যে নিজেকে ফিট থাকা, নিজেকে প্রিপারেশন করা, যাতে যখনই খুলবে, যখনই আবার স্টার্ট হবে, ইউ ডু নট লুজ আউট। তুমি একদম ওই যেখানে ছিল সেখানেই আছো। আমরা দেখেছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে, যখন উনি লকডাউন থেকে ফেরত এসছেন, ওনার বডি ওয়েট বা মাস বা সবকিছু ওয়াজ বেটার দ্যান হোয়াট বিফোর লকডাউন। তো মানে এখান থেকে আমাদেরকে পজিটিভ হতে হবে, লাইফে পজিটিভ থাকতে হবে, অ্যান্ড গুড টাইমস উইল কাম ব্যাক। আচ্ছা ষোড়শী, একই প্রশ্ন তোমার কাছে, যদি কিছু বার্তা তুমি দাও আমাদের সাধারণ মানুষকে ক্রিকেট প্রেমী দর্শকদের। সরি সায়ন, যদি আরেকবার প্রশ্নটা করো। হ্যাঁ শুনে যাচ্ছে না দাদা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, যেটা হচ্ছে যে মানে এই আমাদের যারা ক্রিকেট প্রেমী দর্শকরা যারা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা আস্তে আস্তে বাইরে বেরোচ্ছেন, তাদের জন্য যদি কিছু অ্যাওয়ারনেস মেসেজ। না, যেটা সন্টাইও বললো, খুব সুন্দর করে সন্টাই বললো যে দেখো, আমরা এই এই লড়াইটা একটা দীর্ঘমেয়াদী লড়াই, এবং এই লড়াইয়ের আমরা অনেকটা পথ অলরেডি অতিক্রম করে এসেছি। এখনো পর্যন্ত মানুষ যেরকম ভাবে ধৈর্য, বা আমাদের ক্রিকেট ফ্যাটার্নিটি লোকেদের প্রসঙ্গে আরেকটু স্পেসিফিকলি বলি, যেরকম ভাবে যে ধৈর্য, যে অধ্যাবসায়, যে ডিটারমিনেশন তারা দেখিয়েছে, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি, মানে তাদেরকে অসংখ্য, তাদের জন্য মানে অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য, এই লড়াই দেখানোর জন্য। এরা আর একটুখানি পথ বাকি, এবং তা আই এম শিওর সেরকম লড়াই যদি আমরা যেরকম ভাবে দেখিয়ে এসেছি, যে ধরুন যে নিউ নর্মালকে আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, যে প্রোটোকলগুলো আমাদেরকে বলা হচ্ছে মেনটেন করে চলার জন্য, সেটা আমরা মেনটেন করে আসছি। আমরা যদি এরকম ভাবে এগুতে পারি, আই এম শিওর দের ইজ লাইট আফটার দ্য টানেল, অ্যান্ড দ্য টানেলটা আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি, আর একটুখানি বাকি। সো এই ধৈর্য, এই অধ্যাবসায় যদি আমরা দেখাই, সেটুকু পথ আমরা অতিক্রম করব, এবং তারপরে আমরা সবাই মিলে একসাথে মাঠে নামবো, we'll feel the air, we'll laugh together, and we'll have a great life after that. আচ্ছা ঋত্বিকদা, তোমার যদি কিছু মেসেজ দিয়ে দাও আমাদের দর্শকদের, তোমার বেশি যারা রয়েছেন, যারা ক্রিকেট খেলা করে। প্যাটসিদা আর সন্টাইদা পুরো কভার করে নিয়েছে। আই জাস্ট বিলিভ যে যত the question কত তাড়াতাড়ি things will again be more normal, in the sense it's totally up to us. আমরা যত বেশি ডিসিপ্লিন, রেসপন্সিবল এবং সেলফ কন্ট্রোল দেখাতে পারবো, তত তাড়াতাড়ি এই সময়টা কাটবে। অফকোর্স উই আর ইন দিস টুগেদার, যেমনি সন্টাইদা বললো। সো প্লিজ, মাই রিকোয়েস্ট টু এভরিওয়ান is to be responsible. Just ক্রিকেটের সঙ্গে যদি রিলেট করে আমি প্রোগ্রামটা শেষ করা যায়, আমরা যখন কোনো প্রেশার সিচুয়েশনে থাকি, মাথা চলে না, মানে কি করব, ব্যাট হাতে আছে, বল হাতে আছে, কাঁপছি, ও শিট, confusion, pressure does funny things even to the best people. At that time the golden question is, আমার টিম এই মুহূর্তে আমার থেকে কি চায়। যদি এক সেকেন্ডের জন্য মাথা ঠান্ডা করে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারি নিজেকে, we know what to do, সে হাতে বল হোক, ব্যাট হোক, আর আমি কোনো পজিশনে ফিল্ডিং করি। So right now need of the hour is being responsible, wear your mask, maintain hand hygiene, maintain physical distancing. কাজ করতে হলে প্লিজ কাজ করুন, unnecessarily বাড়ি থেকে প্লিজ বেরোবেন না। This is the need of the hour, and if you have to work, it is also important,
but it is as important if not more to follow the new normal. নিয়ম কানুন মেনে প্লিজ নিজেদের দায়িত্ব পালন করে রেসপেক্ট করুন এটাকে, কারণ কত তাড়াতাড়ি জিনিসপত্র ঠিক হবে ইজ আমাদের হাতে টোটালি। ইটস ইয়োর চয়েস, দ্য চয়েস ইজ ইয়ার্স। রাহুল দ্রাবিড় এটা খুব বলে, দ্য চয়েস ইজ ইয়ার্স, দ্য চয়েস ইজ ইয়ার্স। এই শটটা আমি খেলবো কিনা, এই খাবারটা আমি খাবো কিনা, আমি ট্রেনিং করবো কাল সকাল 6টায় না আমি মুভি দেখবো রাত 12টা অবধি, দ্য চয়েস ইজ আওয়ার্স। তো খুব আমি এগুলো নিজের থেকে বলছি না, আমি খুব কি বলবো ফরচুনেট যে আমি বড় বড় লোকেদের থেকে এই কথাগুলো শুনেছি শিখেছি। আমি জাস্ট শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স। সো প্লিজ বি রেসপন্সিবল অ্যান্ড উই আর ইন দিস টুগেদার। দিস টু শ্যাল পাস, কিন্তু আমাদের হাতে আছে কত তাড়াতাড়ি আমরা এটাকে পাস করতে পারি। Very well. দ্যাটস ইট। Very well. Well done, Raj. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সঙ্গে Thank you, টাইম স্পেন্ড করার জন্য। Thank you. এবং Pleasure having me. আপনাকে নিশ্চয়ই পাবো তোমাদেরকে আমরা একটা লাইভ সেশনে, আমার দর্শকরাও চাইছে, নিশ্চয়ই পাবো একবার। অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। এবং পরবর্তী এরকম একটা জমজমাট আড্ডায় প্রত্যেকটা দর্শকদের সঙ্গে আমাদের আবার দেখা হবে। এবং যাদের Thank প্রশ্ন you. দিতে পারেনি তাদের অনেক প্রশ্ন আমরা পেয়েছি। তো All right. অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা শেষ করছি আজকের শোটা। থ্যাঙ্কস আ লট ফর কামিং, এন্ড গুড নাইট। Thank you. Pleasure. Bye.